আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদওয়ান হক কাবি, দ্য আলকেমিস্ট নেটওয়ার্কের পক্ষ থেকে আজকের ওয়েবিনারে যারা সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের আজকের আয়োজন আইডিয়া জেনারেশন টু ইমপ্লিমেন্টেশন, এ স্টেপ বাই স্টেপ গাইড ফর আর্লি ক্যারিয়ার রিসার্চার। মিশনে যুক্ত আছেন মোহাম্মদ আরজু হোসেন স্যার, যিনি বর্তমানে খাজা ইনসাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন। আমরা যদি ভাই এখনো সবাই যুক্ত হয় নাই, সেক্ষেত্রে আমি প্রথমে আমাদের দ্য আলকেমিস্ট নেটওয়ার্ক সম্পর্কে কিছুটা বলে দিই, তাহলে এর মধ্যে কিছু সবাই যুক্ত হতে পারবে। যদি দ্য আলকেমিস্ট নেটওয়ার্ক সম্পর্কে বলি, এটি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেটাকে যদি এক কথায় বলা হয়, এটা আমাদের স্টুডেন্ট এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে। আমাদের মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছেন যারা গবেষণায় কাজ করতে আগ্রহী, কিন্তু প্রপার গাইডেন্স বা সঠিক গাইডলাইন বা দিক নির্দেশনার অভাবে তারা রিসার্চ কিভাবে শুরু করবেন সেটা ঠিক করতে পারছেন না। সেজন্যই আমরা মূলত যারা গবেষণায় আগ্রহী তাদের জন্য একটি প্রপার গাইডেন্স বা সহায়ক পথ নির্দেশনা তৈরি করতে চাচ্ছি, এবং এর পাশাপাশি তার জন্য রিসার্চার হিসেবে শিখে তার জন্য কাজগুলো করতে পারে সেটার অপরচুনিটি আমরা দিতে চাচ্ছি। এই জন্য আমরা এটার জন্যই আমাদের আজকের মতো এই ওয়েবিনার, যেটা হলো যে রিসার্চ নিয়ে রিসার্চের ইন্ট্রোডাকশন নিয়ে কথাবার্তা হবেন। আশা করি এছাড়াও আমরা লাইফ সায়েন্স, ফার্মেসি এবং স্কিল ডেভেলপমেন্টে কাজ করবো ইনশাল্লাহ। এখন আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণই আমরা আরো বহুদূর আগাতে পারবো। এখন 8টা 40 বেজে গেছে, 11 মিনিট হয়ে গেছে। আমরা আর দেরি না করে আমাদের মূল সেশনে চলে যাচ্ছি। আর স্যারকে অনুরোধ করতেছি তার প্রেজেন্টেশন শুরু করার জন্য। আচ্ছা কাবি, আমরা আর কি আর 4 মিনিট একটু ওয়েট করি। 41 বাজে তো 45 দেখি আর দু একজন আসে কিনা। অনেকের নেটের প্রবলেম হচ্ছে বা সমস্যা হতে পারে। ঠিক আছে, আমরা 45 শুরু করি। হ্যাঁ, ততক্ষণ প্রিপারেশন নিচ্ছি। জি জি। জি জি। ভাইয়া 45 বেজে গেছে, আপনি শুরু করতে পারেন। কাবি, তুমি আমাকে হোস্ট বানিয়ে দাও তো, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না।
জি ভাইয়া, বানিয়েছি। ওকে, ওকে। আচ্ছা, আমি শুরু করলাম। আহ, আসলে সবার সাথে তো এই মুহূর্তে পরিচিত হওয়া সম্ভব না। এই সেশনের পর যারা আমাদের সাথে অ্যাটাচ থাকতে চায়, ইনশাল্লাহ তখন সবার সাথে একে একে করে পরিচিত হব। তো আজকে এখন আমি ডিরেক্ট, আমাদের সময় যেহেতু চলে গিয়েছে, আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনে চলে যাই। তো আজকে টাইটেলটা খুবই সুন্দর। সেজন্য কাবিকে ধন্যবাদ, যে যে কোনো রিসার্চ শুরু করার আগে আসলে আইডিয়া জেনারেশনটা কিন্তু মুখ্য বিষয়, এবং তারপরে আমরা ইমপ্লিমেন্টেশনে আসলে যেতে পারি। তো আইডিয়া কিন্তু আমাদের আশপাশেই থাকে। আমরা একটু আহ, চোখ মিললেই বা একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আইডিয়াগুলো পেতে পারি, ঠিক আছে। তো আমি মূলত আজকে সেশনটা আসলে লাইফ সায়েন্সের জন্যই মূলত করা হয়েছিল। তো তারপর আমি কিছু কোশ্চেন দেখলাম যে অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কিছু আছে। তো আশা করি লাইফ সায়েন্সের হলেও যারা অন্য ব্যাকগ্রাউন্ডের আছে, তারাও বিষয়গুলো খুবই সুন্দরভাবে বুঝতে পারবে, আই হোপ, কারণ সবারই এটা দৈনন্দিন জীবনে আহ, ভাই শোনা যাচ্ছে না কথা? আমাকে কি করতে হবে, সেই আইডিয়াগুলো আমাকে বিভিন্ন আহ, এই, আহ, মানে নেটে, ওয়েবসাইটে অথবা বিভিন্ন পেপার আমাকে দেখতে হবে যে আমি যে চার পাঁচটা আইডিয়া নিলাম, সেই আইডিয়াগুলো আসলে অথেন্টিক কিনা, সেটা না আসলে কাজ করা যাবে কিনা, সেটা হলো রিফাইন করা হচ্ছে, স্টেপ টুকে তাকে বলি আমরা। আর তিন নম্বর হচ্ছে রেট এবং সিলেক্ট। আমি যে চার পাঁচটা আইডিয়া সিলেকশন করেছিলাম, এখন ওখান থেকে আমাকে একটা চুজ করব, তখন আমাকে দেখতে হবে, আচ্ছা এই চার পাঁচটা আইডিয়ার মধ্যে আমি বিভিন্ন পেপার ঘেটে ঘেটে দেখলাম এই এই একটা আইডিয়া নিয়ে কাজ করলে মনে হয় ভালো হয়। তো তখন তুমি সেটা নিয়ে মাঠে নামবা, যে পরবর্তী স্টেপে আমাকে যেতে হবে আর কি। তো এই মোটামুটি তিনটি স্টেপে কিন্তু আমরা একটা আইডিয়া বের করে সেটাকে রিফাইন করে এবং সেটা সিলেক্ট করে করতে পারি লাস্ট প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য। তো এইরকমই আমি একটা আইডিয়া জেনারেটের জন্য দেখো কিছু একটা আমি এই জিনিস নিয়ে আসছি। সেটা হলো যে এখানে একটা কিছু দেখো ইয়ে আছে, প্রেসক্রিপশন মানে রিসিপ্ট আছে, যেখানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ডায়াগনস্টিক সেন্টারে গেলে আমার এরকম একটা বাউচার ধরিয়ে দেয়, ঠিক আছে। তো এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টের এরকম রিসিপশন। তো এখানে আমি একটু লাল কালারে দেখিয়ে দিয়েছি, আহ, এ- একটা ঘর দেখিয়েছি স্কোয়ার আকারে, দেখো একটু টিউমার মার্কার্স এবং আদার অ্যাক্সেস টু। তো এখানে মূলত আমি কিভাবে আইডিয়া পেতে পারি। তো যারা লাইফ সায়েন্সে দেখা ক্যান্সার নিয়ে যাচ্ছে কাজ না ভাই। করে, তোমার তো, হ্যালো, ভাই স্ক্রিনশট দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না না। তো আমি কিন্তু শেয়ার করছি। আপনি চোখ কেটে আমি আবার শুরু আবার করতে পারেন। আবার আচ্ছা, আমি আবার আবার শেয়ার করছি। এবার দেখতে পাচ্ছো? জি, এবার দেখা যাচ্ছে। আপনি আগেরটাও দেখতে আচ্ছা, পারেন নাই মাঝে ভাই। মাঝে 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 নেটের কারণে একটু ঝামেলা হয়, ঠিক আছে। ওটা একটু আচ্ছা, দেখো, আবার এখান জানাও থেকে আর শুরু কি। করেন। আচ্ছা, তো তিনটে স্টেপে দেখো আমরা একটা প্রজেক্ট আইডিয়া বা রিসার্চ আইডিয়া আমরা পেতে পারি। প্রথমটা আমাদের কি করতে হবে, আমরা চিন্তা করতে পারছি আমরা কি নিয়ে কাজ করতে পারি। এই তুমি চিন্তা করছো, থিঙ্কিংটা করেছো, এইটা হলো জেনারেট। এবারে আমি থিঙ্কিং করলাম, এটা এই যে আইডিয়া নিয়ে আমি আমি চিন্তা করলাম, এটা আসলে কি কাজ করা যায়। আমি কিভাবে জানবো? আমাকে বিভিন্ন রকম পেপার পরে খুঁজে খুঁজে বের করতে, আচ্ছা আমি যে আইডিয়া নিয়ে কাজ করলাম, এটা নিয়ে কেউ আদৌ কাজ করেছে কিনা, এই আইডিয়া নিয়ে আসলে কাজ করা যাবে কিনা। এটা তুমি বিভিন্ন পেপার পরে ভ্যালিডেশন করলা, এটি রিফাইন করলা। তিন নাম্বার বলছে রেট এবং সিলেক্ট। এটা হলো যে তুমি চার পাঁচটা আইডিয়া তুমি বের করেছিলা,
এখন ওখান থেকে তুমি চাচ্ছ না আমি একটা নিয়ে কাজ করব, তখন তুমি কি করবা? এই 4-5টা আইডিয়া থেকে তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তখন তুমি দেখবে আচ্ছা কোন আইডিয়া নিয়ে কাজ করলে কেউ কাজ করেনি, কোনটা নিয়ে কাজ করলে বেশি অথেন্টিক হবে, দ্রুত জানালে পাবলিশ করা যাবে, অথবা বর্তমান মার্কেটে ভালো যাচ্ছে। তো তুমি তখন কি করবে? এই রেট করবা, রেটিং করবে 1 নাম্বার 2 নাম্বার পজিশন করে, দেন তুমি তারপরে এভাবে সিলেকশন করবা। তো এই ৩টি স্টেপে মূলত আমরা আইডিয়াটা ডেভেলপ করতে পারি, সেটাকে ভ্যালু করতে পারি বিভিন্ন রিসার্চ পেপার পড়ে। এবং ৩ নাম্বারটা হলো আমরা ৪-৫টা আইডিয়া থেকে আমাদের জন্য একটা চুজ করতে পারি, যে বেস্ট আইডিয়া সেটা আমরা চুজ করতে পারি। তো এইরকমই দেখো আমি একটা আইডিয়া আমি কিভাবে পেতে পারি। আমি তো বলছি যে পরিবেশ থেকে বিভিন্ন রকম আইডিয়া আমাদের চারপাশে কিন্তু ঘোরাঘুরি করে, জাস্ট আমরা বুঝি না। যখন তুমি রিসার্চে ঢুকবে তখন তুমি আইডিয়াগুলো ঠিকই মানে ওখান থেকে ক্যাচ আপ করতে পারবা, ঠিক আছে? তো এই একটা দেখো একটি রিসিপশন ফর্ম দেওয়া আছে আর কি, যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেলে দেখো আমরা এরকম একটা জিনিস পাই। এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে। দেখো এখানে দেখো একটা লাল কালিতে আমি একটা টিয়ার দিয়ে রেখেছি যে টিউমার মার্কার এন্ড আদার্স। যখন দেখো কারো ফ্যামিলি যদি ক্যান্সার পেশেন্ট থাকে, তো প্রথমে ডাক্তার কি করে? তাদের ব্লাড নেয়। ব্লাড নিয়ে কি করে? বিভিন্ন রকম টিউমার মার্কার টেস্ট করে। যে এই যে আমি যে ঘরগুলো দেখিয়েছি, এগুলো দেখবে যাদের বাসায় পেশেন্ট ক্যান্সার পেশেন্ট অথবা আশপাশে আছে, তোমরা তাদের ডায়াগনোসিস রিপোর্ট গুলো বা টেস্ট ক্লিনিক্যাল রিপোর্ট গুলো টেস্ট করে এরকম পাওয়া যায়। এরকম বিভিন্ন রকম এই জিনিসগুলো টেস্ট টিক দেয়, হ্যাঁ এগুলো টেস্ট করে এগুলো আছে কিনা। কারণ এইগুলো হলো এস্টাবলিশড মার্কার, এই জিনিসগুলো থাকলেই ওই পেশেন্টের মধ্যে থাকলেই আমরা বুঝি না এর কি আছে, ক্যান্সারটা আছে, এর কি আছে, ক্যান্সার আছে। এসবই কিন্তু জিন। এসবই কি? এসবই এক একটা জিন, হ্যাঁ এক একটা জিন এক একটা ক্যান্সারের জন্য দায়ী। তো যখনই কোনো ক্যান্সার পেশেন্ট আছে, তারা কি করে? তারা মূলত এই ব্লাড নিয়ে ডাক্তাররা টেস্ট করে দেখা যায় এই জিনগুলো তার ইয়ার মধ্যে মানে এলোমেলো আছে কিনা, ইমব্যালেন্স হয়েছে কিনা, জিনের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে কিনা। এইভাবে কিন্তু আমার ক্যান্সার পেশেন্ট কিন্তু আমার ল্যাবরেটরি ডিটেক্ট করা হয়। এই জন্য দেখবা যে ক্যান্সারের রিপোর্ট কিন্তু সবাই পড়তে পারে না। অনেক দেখছি যে তোমার 3rd ইয়ার 4th ইয়ারের পরে কিন্তু ক্যান্সারের রিপোর্টটা সে মানে একজন বললে ক্যান্সার রিপোর্ট একটু আমাকে বুঝিয়ে দেয়, কিন্তু পারে না। তখন ডাক্তার লাগে কেন লাগে? কারণ এই জিনিসগুলো আমরা বুঝি না। এই যে এই মার্কার গুলো, এই মার্কার গুলোই কিন্তু কি এই আছে কিনা, কি পরিমাণ আছে, কতটুকু পরিমাণ আছে, এই মার্কার গুলো থাকলে আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারবি। তো এই 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 কি এই যে জিনগুলো যে এক একটা ক্যান্সার তৈরি করে, এগুলো কি এমনি এমনি আসছে? এগুলো কি ডাক্তার আবিষ্কার করতে পেরেছে? না, ডাক্তাররা শুধু জাস্ট তাকে দেওয়া হয়েছে যে এই জিনটা ক্যান্সারের জন্য দায়ী, তখন ডাক্তাররা এটা প্রেসক্রিপশন আকারে এই ডায়াগনস্টিক আকারে তোমার দিয়ে দিয়েছে। কিন্তু তার আগে এইটা আসলো কিভাবে? এই জিনটাই যে ক্যান্সারটা তৈরি করলো, তৈরি করছে এই জিনগুলো, এটা কোত্থেকে আসলো? এটা কারা রিসার্চ করেছে? এটা কিন্তু তোমরা বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফার্মাসি যারা আছে তারা রিসার্চ করে, তারাই কিন্তু এরকম বিভিন্ন রিসার্চ করে বের করছে যে না না এই জিনগুলো আসলে কি করতেছে, এই ক্যান্সারের জন্য, এই ক্যান্সারের জন্য দায়ী। এই যে এই জিনগুলো এগুলোকে বলা হচ্ছে মার্কার বা বায়োমার্কার। এখন এই জিনগুলো এই এই জিনগুলো তো এস্টাবলিশ অলরেডি বের করা হয়েছে। আমরাও কি করতে পারি? আমরাও অ্যানালাইসিস করে নতুন নতুন জিন বের করতে পারি। কারণ আমরা কিন্তু জানি যে ক্যান্সার কিন্তু আসলে একটা জিন অনেক ২ বছর ৫ বছর আগে একটা জিন আবিষ্কার হয়েছে, সেটা নিয়ে ক্যান্সার হচ্ছে তা কিন্তু না। কারণ ক্যান্সার এখনো ডায়াগনস্টিক এখন আসল রোগ নির্ণয়ের কারণ জানা যায়নি। তার মানে আরো অসংখ্য কি থাকতে পারে? এরকম মার্কার, এরকম বায়োমার্কার, এরকম জিন, এরকম প্রোটিন থাকতেই পারে। তা আমরা কি করি? আমরা এখান থেকে আইডেন্টিফাই কি করে? আমরা নতুন করে কোনো মার্কার আছে কিনা, নতুন করে কোনো জিন আছে কিনা যেটা ক্যান্সার জন্য দায়ী, সেই জিনগুলো আমরা বর্তমানে যারা রিসার্চার আছে তারা এগুলো বের করার চেষ্টা করে আরকি। এগুলো এস্টাবলিশ সামনে গুলো বের করার চেষ্টা। তুমি যখন রিসার্চ করবো তুমি নিজেও নতুন একটা জিন পেতে পারো। তুমি যদি নতুন একটা জিন বের করতে পারো, সেই জিনটা যদি পর্যাপ্ত নির্দেশন করা হয়, করার পর তাহলে দেখেন তোমার জিনটাও এখানে কি হতে পারে? ধর নিচে এদের নিচে তোমার এখানেও কি হতে পারে? এই জিনটার এখানে নাম আসতে পারে যে হ্যাঁ এই জিনটা ক্যান্সার তৈরি করে, আমি যথেষ্ট প্রমাণ দিয়েছি, সবকিছু প্রমাণ দিয়েছি। তখন এই জিনটা কি করবে? পেশেন্টের কি করবে? আম আ প ডাক্তাররা এই জিনটা সাজেশন করবে ডায়াগনস্টিক ট্রিটমেন্ট হিসেবে। এখন দেখি আমরা এই জিনগুলো আসলে কি কি কাজ করে এবার। দেখো আমি একটা টেবিল দিয়েছি এখানে, যে এই জিনগুলো আসলে কি কি কাজ করে। দেখো যে এএফপির পুরো নামটা হলো আলফা ফিটোপ্রোটিন, হ্যাঁ। এগুলো কেন দিয়েছে? তোমাদের ক্যান্সারের যারা পেশেন্ট থাকে তাদের কিন্তু এই তোমরা এবার নিজেরাই কি করতে পারবা, এই টেস্ট রিপোর্ট গুলো অ্যানালাইসিস করতে পারবে যাতে আসলে ক্যান্সার হয়েছে কিনা, ঠিক আছে? লিভার ক্যান্সার, তারপর জার্ম সেল টিউমার, ক্রনিক লিভার ডিজিজের জন্য দায়ী থাকে। যাতে দেখবা যে হেপাটাইটিস বি ভাইরাস পেশেন্ট থাকে, অনেকদিন থাকে, অ্যাক্টিভ হেপাটাইটিস বি ভাইরাস থাকে, তাদের কিন্তু লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস এর সম্ভাবনা থাকে। তো ডাক্তার তখন কি করে? তাদেরকে এই টেস্টটা দেয়, এএফপি টেস্টটা দেয়। এই টেস্ট দেখে এই জিনটা প্রোটিনটার এক্সপ্রেশনটা কেমন আছে।
এভাবে টেস্ট তারা করে। আবার যারা প্রোস্টেট ক্যান্সারে কি করে, পিএসএ জিনটা আছে তারা এটা দেখে আর কি, ঠিক আছে, জিনটা টেস্ট করে দেখে আর কি। আবার কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সিএ জিনটা দেখে, আবার ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে সিএ 1 to 5, এগুলো সব জিন আর কি, হ্যাঁ এইসব জিনের নাম, এরকম নাম দিতে দেখে যে জিনগুলো আছে কিনা। এইটা গেল আমি যে টেস্ট রিপোর্ট দেখিয়েছি এটারই ডিটেলস ইনফরমেশন আসলে গেল। এগুলো সবই বায়োমার্কার। কেন বায়োমার্কার? কারণ এগুলো ডায়াগনস্টিক সেন্টারে আমরা ডিজিজ আছে কিনা আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। এরপর দেখো আরেকটা জিনিস আমি এখানে আরেকটা প্রেসক্রিপশন দেখিয়েছি। এটা হলো যে এখানে একটা দেখো জিন দেওয়া আছে যে ইজিএফআর, একটা জিন দেওয়া আছে, হ্যাঁ। এখন কথা হলো যে আমরা তো জানি যে যে আমাদের ক্যান্সার কিন্তু এমনি এমনি হয় না। ক্যান্সার কখন হয়? ক্যান্সার হয় যখন তোমার জিনটা কাজ করতে পারছে না, তোমার প্রোটিনটা কি করতে পারছে না, তার স্বাভাবিক পরিমাণটা নাই, ইমব্যালেন্স হয়ে গেছে। হয়তো এই প্রোটিনের এক্সপ্রেশনটা বেড়ে গেছে, অথবা প্রোটিনের এক্সপ্রেশনটা কমে গেছে। কখন কমে বাড়ে? যখন তোমার প্রোটিনের মধ্যে মিউটেশন হয়। আমরা কিন্তু মিউটেশন সম্পর্কে অনেক জেনেছি যে করোনা ভাইরাসের সময় যে ব্যাচে বারবার মিউটেশন হয়েছে, অনেক কিছু হয়েছে, তাই না? ঠিক এরকম প্রত্যেকটা জিনেরই কিন্তু মিউটেশন ঘটে। যখন ক্যান্সার গুলো হয় তখন এই জিনগুলো মিউটেশন গুলো হয়। তো এই মিউটেশন গুলো পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা হয় যে না এই ওই অমুক পেশেন্টে এই এইরকম জিনের মিউটেশন আছে কিনা। যদি দেখা যায় এইরকম জিনের মিউটেশন গুলো আছে, তখন তো আমরা বুঝি হ্যাঁ এই জিনের কারণে তার কি হচ্ছে, ডিজিজটা হচ্ছে। তখন আমরা এই জিনকে টার্গেট করে আমরা ড্রাগ ডিজাইন করি বা ড্রাগ বানাই। যদি আমরা জিনকে আইডেন্টিফাই করতে না পারি কোন জিনটা তোমার ডিজিজ তৈরি করছে, তাহলে তো আমার ড্রাগ ডিজাইন করতে পারবো না। একটা যখন ড্রাগ ডিজাইন করা হয় তখন কিন্তু কোনো জিন বা প্রোটিনকেই টার্গেট করে বানানো হয়। তো এরকম হতে পারে যে এই যে মিউটেশনটা, এই ইজিএফআর জিনের একটা মিউটেশন ঘটেছে, সেই মিউটেশনের কারণে কি হচ্ছে, অমুক ব্যক্তি ক্যান্সারটা হচ্ছে। তাহলে আমরা ডিটেক্ট করতে পারলাম ডায়াগনস্টিক মাধ্যমে যে ওই ব্যক্তির ইজিএফআর মিউটেশনটা হয়েছে। এখন আমাকে দেখতে হবে যে ওই ইজিএফআর মিউটেশনে টার্গেট করে কোন কোন ড্রাগ আছে, তখন ডাক্তার কি করবে, তাকে সেই ড্রাগগুলো সাজেস্ট করে। যদি ড্রাগ না থাকে তো যারা রিসার্চার আছে তারা তখন ড্রাগগুলো এই জিনকে টার্গেট করে ওই ড্রাগ বা ওষুধ তো মেডিসিন বানাবে আর কি। তো আমরা দেখি এখানে একটা পেশেন্ট ছিল, দেখো পেশেন্টে মনে করো তার এখান থেকে ওই কিছু টিস্যু নিয়েছে, হ্যাঁ, ওই ফরমালিন ফিক্স প্যারাফিন ইমবেডেড কিছু টিস্যু নিয়েছে, টিস্যু নিয়ে সে দেখছে আছে কিনা। আমার রেজাল্ট দেখি, রেজাল্ট দেখলাম কি এখানে ওটা পিসিআর করেছে, রিয়েল টাইম পলিমারের চেইন রিঅ্যাকশন। কোভিড-19 এর সময় যে পিসিআরটা ছিল তোমরা আবার শুনেছো আর কি, রিয়েল টাইম পিসিআর শুনতে পারো আর কি, ঠিক আছে। ওই একই ওই রিয়েল টাইম পিসিআরটাই এখানে এই পদ্ধতি করা হয়। করার পর দেখা গেল যে এই যে মিউটেশন স্ট্যাটাস দেখছে যে না না না, তার মানে এই পেশেন্টের ডাক্তার সাসপেক্ট করেছিল যে ইজিএফআর জিনের মিউটেশনের কারণে হয়তো বা এই পেশেন্টের কি হয়েছে, ক্যান্সারটা হয়েছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যখন আমি এই জিনটা কি করলাম, আমি অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দেখলাম না এই জিনের কি হয়েছে, নট ডিটেক্টেড। তার মানে কি হয় নাই, এই জিনের এতে ক্যান্সারটা হয় নাই। যদি এগুলো ডিটেক্টেড হতো তাহলে বুঝলাম আমি ক্যান্সার হয়ে গেছে। তাহলে এই যে ইজি ইএফআর মিউটেশনটা যে হলো, এটা ডাক্তার তো সাজেস্ট করলো, কিভাবে করেছে তারা রিসার্চ, তো যারা রিসার্চ করেছে ওখান থেকে তথ্য নিচ্ছে, তারা নিয়ে দেখছে যে এই জিনটার কারণে ডিজিজটা হয়। তো সেই হিসেবে ডাক্তাররা কি করেছে, তার রোগীকে সাসপেক্ট করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে রোগীটার এখানে ওই ইজিএফ মিউটেশন গুলো হয়নি। তো এখানে আমাদের কাজটা কি, আমাদের কাজ হলো যে ইজিএফআর মিউটেশনটা একটা এস্টাবলিশ বায়োমার্কার। এরকম তুমি কি করতে, আরো অনেক জিন আছে, এগুলো নিয়ে তো আমরা ওই জিনগুলো মিউটেশন বের করতে পারি। হাজার হাজার জিন আছে, ঠিক আছে, ওই জিনগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করে ওই জিনগুলো আসলে কি কি মিউটেশন গুলো হয় সেগুলো আইডেন্টিফাই করতে পারি। যদি মিউটেশন আইডেন্টিফাই করা যায়, যদি প্রবলেম আইডেন্টিফাই করা যায়, অবশ্যই এটা সলভ আছে। তো এইভাবে আমরা অসংখ্য জিনের যেগুলো কাজ হয় না এখন পর্যন্ত, এরকম অনেক জিন আছে, সেই জিনগুলো আমরা কি করতে পারি, মিউটেশন অ্যানালাইসিস করতে পারি। এইখান থেকে আমরা এই দুইটা প্রসেস থেকে আমরা পরিবেশ থেকে আমরা রিসার্চ আইডিয়াটা আমরা নিতে পারি যে কি কি ধরনের আসলে কাজগুলো হয়। আর এই কাজগুলো কিভাবে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা মানে অনেকে কোশ্চেন করে যে এই রিসার্চ করলাম, পেপার পাবলিশ করলাম, তার বেনিফিট কি, এই যে এইগুলো বেনিফিট, ঠিক আছে, এই যে এইগুলোই ডাক্তাররা তারা ডায়াগনোসিস প্রোটোকলে তারা নিয়ে আসবে। আর্লি ডিজিজ ডায়াগনোসিস দ্রুত যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রোগ থেকে বাঁচা যায়। একটা পেশেন্ট ধরো আসছে খুবই লেট লেট স্টেজে বা শেষ স্টেজে আসছে, আর একজন আর্লি স্টেজে আসছে। যদি যে আর্লি স্টেজে আসছে সে যদি আগে রোগটা ডিটেক্ট করতে পারে, তাহলে কিন্তু কমপ্লিকেশনটা অনেক কম হয়। কিন্তু যখন লাস্ট স্টেজ চলে যায় তখন কিন্তু আর ডাক্তারের করার কিছু থাকে না। তো এই আর্লি স্টেজগুলোর জন্য আমরা এই রিসার্চ গুলো করে আমরা নতুন নতুন বায়োমার্কার, নতুন নতুন জিন, নতুন নতুন জিনের মিউটেশন, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করছি। কারণ ক্যান্সার তো বসে নেই, ক্যান্সার যত দিন যাচ্ছে তত আপডেট হচ্ছে, তত কি হচ্ছে, তত আপডেট হয়ে যাচ্ছে, তত দিন যাচ্ছে তত তার পাওয়ার বাড়ছে, ও কাজ করছে না। কেন কাজ করছে না?
অবশ্যই নতুন কোনো জিন সেখানে থাকতে পারে, অবশ্যই নতুন কোনো মিউটেশন ওই জিনে থাকতে পারে। আগে যে মিউটেশন গুলো ছিল সেগুলো হয়তো নাও করতে পারে। নতুন একটা রাস্তা, নতুন একটা বাইপাস রাস্তা সে ক্যান্সার সেল তৈরি করে ফেলছে। সেই নতুন রাস্তা, নতুন মার্কার, নতুন জিন, নতুন প্রোটিন, নতুন সেই পাথওয়ে গুলো, নতুন মিউটেশন গুলো আমাদের রিসার্চ করে করে খুঁজে খুঁজে বের করতে হবে। এইভাবে আমরা কি করতে পারি, আমরা একটা আইডিয়া জেনারেট করতে পারি আর কি, দুই দুই ভাবে আর কি। আচ্ছা, এইবার দেখো এই যে আমি আগে বলছিলাম যে আইডিয়া, যে আমি ধরো তুমি চিন্তা করছো যে আমি ইজিএফআর এইটাই মিউটেশন অ্যানালাইসিস করব। তুমি এই প্রেসক্রিপশন থেকে পেয়েছো, কিন্তু তুমি জানো না যে এটা না আসলে কে পেপার করেছে কিনা। হ্যাঁ, তখন তুমি কি করবা, তুমি লিটারেচার সার্চ করবা, বিভিন্ন রকম অনেক সফটওয়্যার আছে, অনেক টুলস আছে, অনেক জায়গায় তুমি সার্চ করে করে দেখবা, বিভিন্ন বই তো পাওয়া যায় এই এই জিনিসটাতে কাজ করা হয়েছে। তুমি যখন দেখতে না আমি পেপার পড়ে দেখলাম, আমি গুগল স্কলার থেকে আমি এই রিলেটেড পেপার পড়ে দেখলাম না এর কাজটা হয়ে গেছে, এটা নিয়ে আর কাজ করা যাবে না, তাহলে তুমি বাদ দাও। ও তো তুমি চার পাঁচটা আইডিয়া বাছাই করে রাখলে, তো আরেকটা আইডিয়া ধরো, আরেকটা আইডিয়া ধরো। এভাবে তুমি কি করবা, তুমি যে আইডিয়াটা দিয়েছো সেটা তুমি ভ্যালিড করবা, রিফাইন করবে, যে আমি আমার আইডিয়াটা দিয়েছি সেটা আসলে যথেষ্ট পরিমাণ সেখানে ইনফরমেশন আছে কিনা, আমার কনসেপ্টের সাথে মিলে কিনা, আমি যে আইডিয়াটা চিন্তা করেছি, থিঙ্কিং করেছি, সেটা আসলেই বাস্তবে ইমপ্লিমেন্টেশন করা যাবে কিনা। এই জিনিসটা তোমাকে আগেই জানতে হবে। কিভাবে জানবো আমরা, সে লিটারেচার সার্চ করবো, আমরা পেপার পড়বো, আমরা পেপারে পড়ে পড়ে জিনিসগুলো আমরা খুঁজে খুঁজে বের করবো। এইবার দেখো, ওই যে বললাম যে চার পাঁচটা যে আইডিয়া ছিল, এখন তোমাকে এটা ব্রেন স্ট্রং করতে হবে, যে আমি আইডিয়া নিচ্ছি কিন্তু একটা হচ্ছে না, কেন হচ্ছে না, আমার মিলছে না কেন। তখন তোমাকে আবার কি চিন্তা করতে হবে, যে স্ট্রং অপিনিয়ন দিতে হবে, যে কারেন্ট সোশ্যাল অর পলিটিক্যাল কন্ট্রোভার্সি। যারা ধরো লাইফ সায়েন্সের না, যারা লাইফ সায়েন্সের না, ধরো যারা সোশ্যাল সায়েন্সের আছে, তারা কিন্তু পলিটিক্যাল এই যে কন্ট্রোভার্সি গুলো সেখান থেকে উনি রিসার্চ আইডিয়া পেতে পারে, ওখান থেকে নিয়ে কাজ করতে পারে, ঠিক আছে। আবার অনেকে কি করতে পারে, দেখো কোনো নিউজ স্টোরি দেখেছে, মাঝে মাঝে আমরা কিন্তু টেলিভিশনে দেখি যে ব্যাকটেরিয়া খুবই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে, নিউজে কিন্তু আসে। তো যারা লাইফ সায়েন্সে তারা কিন্তু কাজ করতে পারে আসলে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কি কি ধরনের জিনগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করছে, যে অ্যান্টিবায়োটিক গুলো কাজ করছে, এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা, ঠিক আছে। তখন তুমি সেখান থেকে আইডিয়া নিতে পারো। আবার মনে করো যে অনেকের কারো ফ্যামিলিতে মনে করো ওনাকে পেশেন্ট আছে, ধর ডায়াবেটিস পেশেন্ট আছে, ক্যান্সারের পেশেন্ট আছে, বা অন্য অনেক জটিল রোগের পেশেন্ট আছে। তো তারা কিন্তু নিজের ফ্যামিলি থেকে কি করতে পারে, আইডিয়া দিতে পারে, আচ্ছা এই দিদির সম্পর্কে আমি মোটামুটি জেনেছি, বাসার প্রবলেম ছিল, আমি অনেক সার্চ করে দেখেছি, এই ডিজিজ নিয়ে কাজ করার প্রতি আমার আগ্রহ জানতে পারে। তখন তুমি এই ডিজিজ নিয়ে এই সার্চ টার্চ করে, এই ডিজিজ নিয়ে কি কি ধরনের কাজগুলো হয়, কি কি কাজগুলো হতে পারে, তখন তুমি ওখান থেকে চার পাঁচটা আইডিয়া বাছাই করে একটা এভাবে তুমি আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করতে পারবা। এই আশপাশ থেকে আমরা কি পেতে পারি, আমরা আইডিয়া পেতে পারি। সবসময় চিন্তা করবা, প্রথমে চার পাঁচটা জিনিস ভাববা, কিন্তু পর আস্তে আস্তে কি করবো, ন্যারো ডাউন করবা, মানে স্পেসিফিক চিন্তা করবা। কারণ কি, যখন আমরা লিটারেচার সার্চ করে পেপার পড়বো, তখন দেখবেন আমি চিন্তা করছিলাম যে কাজটা কাছে 10 বছর আগে হয়ে গেছে, 20 বছর আগে হয়ে গেছে। এই জন্য চার পাঁচটা পাঁচ সাতটা যা আইডিয়া পরে বের করে রাখবা, খাতা লিখে লিখে রাখবা, ফেসবুক থেকে হোক, ওয়েবসাইট থেকে হোক, ইমেল থেকে হোক, বা ফ্যামিলি থেকে যখন মাথায় আসবে এগুলো নোট ডাউন করে রাখবা, কোনো নোট প্যাড অথবা খাতায় লিখে লিখে রাখবা। পরবর্তীতে এগুলো যখন সময় পাবা, তোমার বিন পেপার সার্চ করে করে দেখবা যে আসলে আমি যে আইডিয়াটা চিন্তা করলাম সেটা ঠিক কিনা, সেটা নিয়ে কাজ করা যায় কিনা। অথবা যদি কেউ কোনো স্যার থাকে, ভালো স্কলার থাকে, তাদের কাছে শেয়ার করবো যে এই ধরনের কাজ কি করা যায় কিনা আর কি। এইভাবে কিন্তু তোমার কি হবে, আইডিয়াটা ডেভেলপড হবে। আর এই অভ্যাসগুলোই করতে হবে। অনেক সময় হয় কি, যখন তোমার বই পড়বা, সেমিস্টার পড়াগুলো পড়ো, একাডেমিক পড়াগুলো পড়ো, সেখান থেকে কি করতে পারো, অনেক ভালো ভালো কিন্তু আইডিয়া আসতেই পারে, যে এই ধরনের কাজ তো এখানে করা যেতে পারে। তো যখন এগুলো আসবে, অবশ্যই তোমরা একটা নোটপ্যাডে করে লিখে রাখবে আইডিয়া গুলো। এভাবে আইডিয়া যখন তুমি জেনারেট করবা, এক জায়গায় জড়ো করবা, দেখবা যে ওখান থেকে দু একটা আইডিয়া তুমি কোনো না কোনো সময় ভালো একটা কাজে দেবে। আর এইটা হলো যে আইডিয়া জেনারেশন ফর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এবার আমি কিছু আহ, এই যে এতক্ষণ আইডিয়া গুলো বললাম, ঠিক আছে, এখন এই আইডিয়া গুলো আসলে আমরা কিভাবে কোত্থেকে পেতে পারি, প্র্যাকটিক্যালি কোত্থেকে পেতে পারি। দেখো, ধরো আমি একটা আইডিয়া জেনারেশন করেছি যে আমি ডিফারেন্সিয়ালি কিছু এক্সপ্রেস জিন আছে। হ্যাঁ, ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন কি, আহ, ধরো ক্যান্সার তো এমনি এমনি হবে না। যখনই মনে করো জিনগুলোর পরিমাণটা এলোমেলো হয়ে যাবে, নাই বাড়বে নাই কমবে, তখনই তো ক্যান্সার হবে, তাই না? তার আগে ক্যান্সার হবে না। তো আমি দেখবো এবার যে ওই একটা পেশেন্টের পুরো আমি একটা সিকোয়েন্স অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে দেখবো ওই পেশেন্টের কোন কোন জিনগুলো তার মানে ডিফারেন্সিয়াল এক্সপ্রেস হচ্ছে, মানে এলোমেলো হয়ে গেছে, ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গেছে, সেটা আমি খুঁজে বের করবো। সেগুলোকে বলা হচ্ছে ডিইজি, ঠিক আছে, ডেক বলা হয়। তো সেইগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি,
তাহলে এর অ্যাপ্লিকেশন কোথায় হবে? আর্লি স্টেজ ক্যান্সার। বললাম তো যে কেউ লাস্ট স্টেজ আসছে আর কেউ আর্লি স্টেজ আসছে। যে আর্লি স্টেজ আসবে, আমি যদি এই যে মার্কার গুলো আগে থেকে আমার জানা থাকে, তাহলে কিন্তু আমি আগে কি করতে পারি, তার ক্যান্সার হবে কিনা, ভবিষ্যতে হতে পারে কিনা, কত পার্সেন্ট হতে পারে, সেটা কিন্তু বলে দেওয়া যেতে পারে। এটা কিন্তু আর্লি স্টেজ আমরা ক্যান্সার ডায়াগনোসিস করতে পারি। আবার এরকম কিছু নিউরো ডিজেনারেটিভ ডিজিজ থাকে, যে আলজাইমার, পার্কিনসন, যদি কারো ফ্যামিলিতে থাকে, তো পরবর্তী তার বংশধরদের মধ্যে কত পার্সেন্ট যাবে, এটাও কিন্তু আমরা এইভাবে এই এই জিনিসগুলোর এক্সপ্রেশন দেখে আমরা বলে দিতে পারি। আবার অটোইমিউন ডিজিজ গুলো, ডায়াবেটিস, বাত যাকে বলি আমরা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো কিন্তু আমরা সহজে কিন্তু এই মার্কারের মাধ্যমেই আমরা বলে দিতে পারি যে তাদের মধ্যে এই ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে আর কি। তারপরে এগুলো যখন আমার পরবর্তীতে আমরা ওই আহ, আহ, আরো ল্যাবরেটরিতে কাজ করবো, ল্যাবরেটরি কাজ করার পরে দেন তারপর আমরা ডাক্তারদের সাজেশন করবো যে এটা একদম এস্টাবলিশ হয়ে গেছে। আপনারা এবার মার্কার গুলো কি করেন, আহ, যখন পেশেন্ট আসবে, আপনার ডায়াগনস্টিক যে আপনাদের প্রোটোকল গুলো আছে সেখানে আপনি দিবেন, তো তখন তারা দিবে এটা। ঠিক আছে, এ হলো আমাদের মূলত একটা কাজ আর কি। আচ্ছা, এখন ডিফারেন্সিয়াল এক্সপ্রেস দেখো জিনিসটা কি আসলে, যে অনেকবার বলেছি আমি, তাকে এখানে বলে দিয়েছি সুন্দর এখানে যে change in the expression levels of genes between মোর আছে হেলদি আর ডিজিজ। ধরো একজন হেলদি আছে আর একজন ডিজিজ টিস্যু আছে, দুটার মধ্যে কখন পার্থক্য বুঝবা? দুজনের জিন কিন্তু সেম ছিল, কিন্তু যখন ডিজিজ স্টেজে যাবে তখন দেখবা যে এই বেচারা জিন যেটা ছিল, ধরো এর ভ্যালু ছিল 10, আর এই ডিজিজ স্টেজে ভ্যালু হয়ে গেছে 8, 12। তা কমছে অথবা বাড়ছে, যখনই কমছে বাড়ছে, আমরা হেলদির সাথে কম্পেয়ার করে দেখছি না এর বাড়ছে অথবা কমছে, তখনই বুঝবে বেচারা কি আছে, এই বেচারার ভবিষ্যতে অথবা তার ক্যান্সার বা অন্য যে কোনো ডিজিজটা হয়েছে। কেন হয়েছে? কারণ একই জিনের, হেলদি ছিল তার কি ছিল, 10 ছিল ভ্যালু, কিন্তু যখন ডিজিজ টিস্যু ডিজিজ হয়ে গেছে তখন তার ভ্যালু নাই বেড়ে গেছে না কমছে, 8 হতে পারে 12 হতে পারে। এই যে এলোমেলো হয়ে গেল, এই থেকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন, মানে ব্যালেন্স না ইমব্যালেন্স হয়ে গেছে, বাড়ছে অথবা কমছে, এটাকে বলা হচ্ছে কি ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন অ্যানালাইসিস, এক্সপ্রেশন প্যাটার্ন আর কি। এই যে বললাম যখন তোমার বাড়বে তখন আমরা তাকে কি বলবো, আপ রেগুলেশন বেড়েছে, আর যখন কমবে তখন তাকে আমরা কি বলবো, ডাউন রেগুলেশন। কমাও কিন্তু ভালো না, আবার দেখো বাড়াও ভালো না, একটা লিমিট পর্যন্ত থাকবে, একটা ব্যালেন্স পর্যন্ত অপটিমাল থাকবে। অপটিমাল হেলদিতে সবসময় অপটিমাল থাকে, আর যখনই অপটিমাল থেকে তোমার বেশি হবে কম হবে, তখন তাকে আমরা কি বলবো, ডিজিজ হয়েছে। হতে পারে আপ রেগুলেশন যখন বাড়বে, হতে পারে ডাউন রেগুলেশন তখন কমবে। এরকম বিভিন্ন রকম আরো অনেক অ্যানালাইসিস আছে। তোমার যখন ভবিষ্যতে বিভিন্ন ট্রেনিং করবা, রিসার্চ শুরু করো, তখন এগুলো সম্পর্কে জানতে পারো। আর তোমাদের আমি একটু আইডিয়া দিলাম, যাতে তোমাদের রিসার্চের প্রতি ইন্টারেস্টেড হও বা তোমাদের আগ্রহটা বাড়ে, এই জন্য তোমাদের আমি এগুলো সম্পর্কে বললাম আর। ঠিক আছে, একটু সহজ করে কিন্তু বললাম আর কি। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি এই সিআর ধর একটা জিন এর খুব বাড়ছে এক্সপ্রেশনতে, মাস হায়ার এক্সপ্রেশন ইন টিউমার টিস্যু, টিউমার টিস্যুতে বাড়ছে, কার থেকে বাড়ছে, দেন নর্মাল টিস্যু থেকে টিউমার টিস্যুতে বাড়ছে। আমি তাকেই বলছি যখন বাড়বে তখন আমরা কি বলবো, আপ রেগুলেটেড। আর আপ রেগুলেটেড হোক বা ডাউন রেগুলেশন হোক, সেটা অবশ্যই কি হবে, সেটা হলো ক্যান্সার রিলেটেড ডিজি প্যাটার্ন। বাড়লেও কমলেও সেটা ক্যান্সারে পড়ে যাবে আর কি। আচ্ছা, বায়োমার্কার জিনিসটা কি দেখো, এই যে একজন পেশেন্টে কিন্তু অসংখ্য জিন কি হতে পারে, আপ হতে পারে, ডাউন হতে পারে। এখন আপ ডাউন হলে সবগুলোকে যে আমরা ওই মানে ডায়াগনস্টিক প্রোটোকলে বা ডায়াগনস্টিক যে আমার রিপোর্টটা আছে ওখানে দিব তা কিন্তু না। ওইখান থেকে আমাকে ধরো 100টা জিন তোমার আছে, আপ হচ্ছে, ডাউন হয়েছে, আর এখান থেকে বাছাই করতে হবে যে কোনগুলো আমি কি করবো, যে ডায়াগনস্টিক আমার যে রিসিপ্টটা আছে, রিসিপশন ওখানে আমি দিব, কোনটা দিব। এই যে যেগুলো আমি দিব সেগুলোকে বলবো আমি বায়োমার্কার। সেগুলো কি কি বলবো, ওই জিনগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি পরিমাণ তোমার দায়ী ডিজিজ তৈরি করার জন্য, সেগুলোকে বলা হচ্ছে বায়োমার্কার। আমি যে 100টা জিন তো একজন ব্যক্তির পক্ষে 100টা জিন তো তোমার টেস্ট করার সামর্থ্য বা টাকা পয়সা থাকে না। তো ওইখান থেকে আমি যে কোনো একটা বা দুটো আমি কি করব, আমি ডেভেলপ করব যেটা সব পেশেন্টের জন্য কি থাকবে, সেম থাকবে। যেমন ওইখানে ছিল তোমার কি কি ছিল, ইজিএফআর ছিল, আরো যাতে শখে দেখালাম অনেক কিছু ছিল। এগুলো কিন্তু ওই অসংখ্য জিন থেকে বাছাই করে করে স্ক্রিনিং করে 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 তার লাস্ট পর্যন্ত কয়েকটা তারা অ্যানালাইসিস গুলো করতে পেরেছে আর কি। সেগুলোকে যেগুলো লাস্ট পর্যন্ত আমরা করতে পেরেছি সেইগুলো হলো কি বায়োমার্কার। তার মানে বায়োমার্কার হলো যে আমাদের যে জিন প্রোটিন যাই হোক না কেন, যেটা হবে কি লাস্ট পর্যায়ে আমরা অনেকগুলো স্টেপ পার করে যখন একদম ডিজিজের সাথে রিলেটেড, সবগুলো পেশেন্টের সাথে রিলেটেড থাকবে, তখন সেটাকে আমরা বায়োমার্কার হিসেবে বলতে পারবো। তো শুধু বায়োমার্কার দেখো ডায়াগনস্টিক না, এটা প্রগনোস্টিক, অনেকগুলো টাইপ আছে, তোমরা যখন পড়ো জানবা, সবগুলো ক্ষেত্রে লাগে আর কি।
যেমন কিন্তু এই চার জিনটা কিন্তু এটা কি হয়েছে ওভার এক্সপ্রেশন, এটা কিন্তু এক্সপ্রেশনে বেশি হওয়ার কারণে এই জিনটাকে আমরা কি করেছি যে ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা ডায়াগনস্টিক হিসেবে বা থেরাপিউটিক বায়োমার্কার হিসেবে ব্যবহার করি। যে যারা এই পেশেন্ট আসবে সেই ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট তাদের কিন্তু কি আমরা কি করি এই HER2 জিনটা আমরা দেখি যেটা আছে কিনা, যদি থাকে তখন আমরা বলি হ্যাঁ এই জিনের কারণে তারা এই ক্যান্সারটা হয়েছে, এই জিনকে টার্গেট করে আমরা ড্রাগ বানাবো, অথবা এই জিনকে টার্গেট করে যে অলরেডি যে ড্রাগগুলো বাজারে আছে সেগুলো আমরা রোগীকে প্রেসক্রাইব করবো। তাহলে ডিজি হলো যে অসংখ্য জিন থাকবে, কিন্তু বায়োমার্কার হলো যে স্পেসিফিক জিন যা আসলে সবচেয়ে বেশি পরিমাণ যে দায়ী ওই ডিজি লিস্ট থেকে যে বেশি পরিমাণ দায়ী সেটাকে আমরা ডিটেক্ট করব, সেটা হলো বায়োমার্কার। তারপর এখানে যদি আমরা সময় পাই, আসলে আমরা একটা সার্ভার ছিল, এটা আমার এখানে নেটে কাজ করছে না, যে এই যে আমরা যে আরএনএ সিকোয়েন্স ডাটাগুলো অ্যানালাইসিস করে কিভাবে আমরা প্রথমে ডিফারেনশিয়াল এক্সপ্রেশন জিন, তারপরে আমরা কিভাবে বায়োমার্কার এগুলো বের করতে পারি, অনেকগুলো স্টেপ আছে। এগুলো যদি আজকে সময় হয় তাহলে তোমাদের কাভি ভাইয়া দেখাবে আর কি। আমি জাস্ট একটু জাস্ট বললাম আর কি, জিনিসগুলো একটু থিওরিটিক্যাল ধারণা দিলাম যে আমরা কিভাবে জিনিসগুলো পেতে পারি আর কি। তো এই হলো আমার আজকে মূলত আমরা কিভাবে একটা আইডিয়া আমরা পেতে পারি আহ, আমাদের পরিবেশ থেকে, তারপর কিভাবে আমরা সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি, আর আরো কিভাবে আমরা জিনিসগুলো আহ, এই এই যেগুলো একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। আমি একজন তোমাদের প্রেসক্রিপশন বা রিসিপশন থেকে তোমাকে আমি নিয়ে একটা ডাউনলোড করে নিয়ে দেখালাম যে এই জিনিসগুলো কিন্তু আমাদের আহ, মানে আমাদের রিসার্চ যে করছি যে সেটা যে প্র্যাকটিক্যাল ভ্যালু আছে, আমি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমরা রিসার্চ করতে এমনি এমনি করছি না, আমাদের একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। বিশেষ করে লাইফ সায়েন্স যারা রিসার্চ করে ক্যান্সার নিয়ে বা যে কোনো ডায়াবেটিস নিয়ে, এই যে এগুলো যে একটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে, একটা যে আমরা যে মানুষের জন্য মানে কাজ করতে পারতেছি, এটাই সবচেয়ে বড় একটা মানে চাওয়া পাওয়া, ঠিক আছে, বড় একটা চাহিদা কিন্তু আমাদের। আমরা ইন্ট্রোডাকশনটা আমরা লিখবো, আমি সেটা দেখাবো। তো এই পর্যন্ত তোমাদের কি কোনো কোশ্চেন আছে কিনা, বা কোশ্চেন থাকলে আমাকে একটু বলো দু একজন, যে মানে সব তো বুঝবো না, জাস্ট ধারণা হয়েছে কিনা বা কিভাবে আমরা আসলে প্র্যাকটিক্যাল ভাবে আইডিয়া গুলো আমরা নিতে পারি আমাদের আশপাশের পরিবেশ থেকে। কিন্তু কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো আর কি, কারোর কোনো এই পর্যন্ত আর কি। কারোর কোনো কোশ্চেন থাকলেই মেসেজ করতে পারি আমরা। বা তোমরা বুঝতে পেরেছো কিনা, বা তোমাদের কেমন মানে রিসার্চটা সব মানে আইডিয়াটা আসলে আমরা পেতে আমাদের আশপাশে পেতে পারি, এখন তোমার ধারণাটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা আর কি। আমি একদম সহজ করে বলেছি। হ্যাঁ, তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তার কিন্তু বলতে পারবে না যে কিভাবে আসলে তারা এই জিন প্রোটিন মার্কার গুলো আসলো, তারা কিন্তু বলতে পারবে না, ঠিক আছে। আমি যতটুকু তোমাদের একদম সহজ করে বললাম আর কি। কোশ্চেন করা শিখতে হবে, ঠিক আছে, কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে কিন্তু তুমি রিসার্চে তোমরা আগাতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এমন কেউ আছো যে একদমই বুঝো নাই, যে অন্য ব্যাকগ্রাউন্ডে ছিল, যে দুইজন না কয়জন ছিল বিবিএ এম, আচ্ছা এমবিবিএস এর আগে ছেলে ছিল না, ঢাকা মেডিকেল ভাই নাকি, ওকে আসছে? ও এখন না, এখন নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা থাকলে ভালো হতো, ওর জন্য বিষয়টা আরো একটু ইজি হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আর ওর রক্ত এমবিএ সেজন্য। বিবিএ ওদের কেউ আছে অন্য ডিপার্টমেন্টের এফটিএনএস, আসলে তাদের তো ব্যাকগ্রাউন্ড হতে মিলবে না। কিন্তু আমি এইটা একমত পেলাম যে একটু প্র্যাকটিক্যালি মানে সবার জন্য লাগে, এখানে এমবিএ বলো আর বিবিএ বলো, সবাইকে জিনিসগুলো আসলে বুঝতে হবে, তাই না কাবির? সালাম আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আমি কি আমার কথা কি শোনা যাচ্ছে? ভাইয়ের মনে হয় নেটের সমস্যা হয়েছে। আচ্ছা বলো কারো প্রবলেম আছে কিনা, বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা কি হলো একটু আমাকে ফিডব্যাক দাও। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। আহ আচ্ছা বলো। কেউ কি তার নিজের ফিল্ডের, জি ভাই, কেউ কি তার নিজের ফিল্ডের বাইরে অন্য কোনো ফিল্ডের উপর রিসার্চ করতে পারবে? যেমন আমরা লাইফ সায়েন্সে আমি আছি, আমি চাইলে কি অন্য ফিল্ডে করতে পারবো? আচ্ছা আমি বলি এবার। আহ, আমি যদি সিএইচই, আইসিটি, ম্যাথমেটিক্স, স্ট্যাট,
আহ, এদের কথা চিন্তা করি, এরা কিন্তু প্রচুর পরিমাণে বায়োমেডিক্যাল লাইফ সায়েন্স আছে, কারণ তাদের সাথে লাইফ সায়েন্স অনেক কিছুতে কি আছে, মিল আছে। কিন্তু এখন যদি আমি বিবিএ, এমবিএ অথবা সোশ্যাল সায়েন্স বলি, তারা লাইফ সায়েন্সে কিন্তু ডিরেক্ট যে লাইফ সায়েন্সের বেসিক কাজগুলো হয় সেখানে তারা কিন্তু আসলে করে তাদের খুব একটা লাভ হবে না, কারণ এই রিসার্চ করে তারা আসলে তাদের ক্যারিয়ারে কোনো হেল্প হবে না। ঠিক আছে, শুধু সময়টা নষ্ট হবে যদি মিল পড়ে আর কি। যেমন আমরা যদি কিছু সার্ভে অ্যানালাইসিস করি, সার্ভে ডাটা, তখন কিন্তু দেখা গেলো যে আহ, সেখানে লাইফ সায়েন্সের কিছু স্টুডেন্ট থাকে, আবার অন্য অন্য ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটার ডিপার্টমেন্টের, যাতে ওরা ভালো অ্যানালাইসিস পারে। অথবা ধরো আমি চাচ্ছিলাম যে সোশ্যাল সায়েন্সের সাথে আমাদের লাইফ হিস্ট্রি, আমাদের যে আহ, গ্রাম অঞ্চলে ধরো কিছু কোনো একটা কিছু নিয়ে আমরা কাজ করতে পারবো, সেখানে লাইফ সায়েন্সের কিছু মিল আছে এবং তোমার সোশ্যাল সায়েন্সের কিছু মিল আছে, তখন তুমি তোমরা কোলাবোরেশন করে কাজ করতে পারো। হ্যাঁ, কাজ করা যাবে, আগে দেখবে যে কোন টপিক নিয়ে তোমরা কাজ করছো, সেই টপিকের সাথে তোমার সাবজেক্টটি কোনো রিলেশন আছে কি না। যদি সাবজেক্টটি রিলেশন থাকে, তুমি তো নিজেই বুঝবা যে তুমি যে ব্যাকগ্রাউন্ডে যে আমরা এই টপিক নিয়ে কাজ হচ্ছে, আমার সাথে কিছুটা মিল আছে, তখন তুমি কাজ করতে পারো, নো প্রবলেম। আর যদি মনে করো না আমার সাবজেক্টে কোনো মিল নাই, তো তুমি সেখানে কেন অত সময় নষ্ট করবা? অত সময় নষ্ট করার কোনো দরকারই নেই, ঠিক আছে। যে টপিকটা আছে সেই টপিক দেখবা তোমার সাবজেক্টের সাথে মিলে কিনা আর কি, সেটা যে ব্যাকগ্রাউন্ডের হোক, তখন তুমি কাজ করতে পারবা। ওকে। আচ্ছা, আমি দেখতেছি যে কারা জি কারা ভাইয়া, ছিল। ধন্যবাদ। আমি আমি একটু ধরি যে কারা কারা ছিল, আমি একটু ওদের বলি। দাঁড়া, আমি র্যান্ডমলি কিন্তু এখন জিজ্ঞেস করবো। আহ, আসলে তোমরা মতো অনেক নতুন আর কি, আমি একটু কঠিন করে হয়তো বুঝিয়েছি, কিন্তু এটাই সহজ। ঠিক আছে, এর চেয়ে আসলে যতটুকু সহজ করে পারি আমি তোমার বোঝানোর চেষ্টা করি। তোমরা এখন যখন রিসার্চে আস্তে আস্তে ইনক্লুডেড হবা, তখন আরো ডিটেল জানবে। একদিনে তো আসলে অনেক রিসার্চে তোমার জাহাজ হয়ে যায় না, এটা ধীরে, এটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। আস্তে 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 যত বেশি যাবা, তত তোমার যত দিন যাবে, তত তোমার রিসার্চে এক্সপিরিয়েন্স বাড়বে, তোমার বলার ধরন, তোমার জ্ঞানের পরিধি, সবকিছু বাড়বে। এটা কিন্তু হুট করে একদিন। তো দেখো, তোমার কাব্য ভাই কিন্তু অনেকদিন ধরে কাজ করছে, ও কিন্তু এখনো বলতে পারবে না ওর রিসার্চ সম্পর্কে একটা হিউজ ধারণা হয়েছে। হ্যাঁ, একটা মনে করো একটা সামান্য একটু ধারণা কেবল হয়েছে আর কি। আমি অনেকদিন ধরে কাজ করছি, 4-5 বছর ধরে। আমারও কিন্তু আমি বলি মনে করি আমার সামান্য একটু ধারণা হয়েছে। আমি যতটুকু পারি আমি আহ, শেখানোর চেষ্টা করি। আমি সবকিছু পারি না, ঠিক আছে। তো এইটা অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক রিসার্চ তো মানে এরিয়া, জ্ঞানের পরিধি বিশাল বড়, ভার্সেস এরিয়া। তুমি কোথায় যাবা, কোনটায় যাবা, তোমাকে চুজ করতে হবে কোন ফিল্ড তোমার ভালো লাগে। তুমি সেই ফিল্ডে তুমি কাজ করো, কাজ শুরু করো। তবে শুরুতে তুমি যে কোনো এক জায়গা থেকে শুরু করো, জাস্ট ধৈর্য, ধৈর্য বাড়ানোর জন্য, যে আমি শুরুটা করি যে কোনো এক জায়গাতে, মেন্টর হিসেবে যারা আছে আমি শুরুটা করি, তারপর আমি পরবর্তীতে আমার যদি আমার ফিল্ড ভালো না লাগে, আমি তো নিজেই বুঝবো আমাকে কোন লাইনে তখন যেতে হবে। ঠিক আছে, ওটা আগে আপাতত তোমাদের মানে এর সাথে করতে হবে, এই কনফিডেন্স তাকে নিয়ে আসো। 6 মাস অন্তত লেগে থাকো, 6 মাস অন্তত লেগে থাকো। 6 মাসের মধ্যে যদি ঝরে পড়ে তাহলে কিন্তু আর হবে না। অন্তত 6 মাস লেগে থাকো, 6 মাস পরেই তুমি আর হাজার চেষ্টা করলেও রিসার্চ থেকে বের হতে পারবে না, যদি ওই মানে রিসার্চার হতে চাও, স্কলার হতে চাও। ঠিক আছে, জাস্ট 6 মাস লেগে থাকলে হবে আর কি। আচ্ছা, আমাকে একজন বলো, নাহিদ হাসান, আহ, আমাকে বলো যে কতটুকু বুঝতে পেরেছো। যে হ্যাঁ, আমি তো বিবিএ থেকে জয়েন হয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, এই মানে মানে আইডিয়া তুমি জেনারেশন বা প্র্যাকটিক্যাল, মানে আমরা রিসার্চ। আইডিয়াটা করতে পারবো সেটা বুঝতে পেরেছো কিনা, যে আমরা করতে করতে জি জি পেতে পারি জি আর কি। ভাই, জি ভাই জি। আসলে এই সেশনটা করার কথা ছিল তোমার শুধু লাইফ সায়েন্সের জন্য, তো আমি তো ধর বিবিএ ব্যাকগ্রাউন্ডে না। তো আসলে হ্যাঁ, আমি কিছু আসলে করার নেই, ঠিক জানি না, আছে। তবে রিসার্চ এর এইটা দেখলাম ওই জন্য আর কি ফর্ম ফিল আপ করছিলাম, মানে ওর অতটা দেখছিলাম না যে কাদের জন্য আর কি, জাস্ট আচ্ছা, সমস্যা কিউরিওসিটি না, যে আমরা রিসার্চের। ইন্ট্রোডাকশন লেখাটা দেখাবো, তোমার ক্ষেত্রে ওটা হেল্প হতে পারে, ঠিক আছে। আমি শেষে দেখাবো ওটা। জি ভাইয়া, জি ভাইয়া, ওইগুলা আমাদের কাজে লাগবে নতুন হিসেবে। ওকে 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 ওকে, ঠিক আছে। তো লাবিব ইপ্তি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু পরে জয়েন করেছি, তুমি তো আমি প্রথমে ক্লাস অনেক মিস করে ফেলেছি। তবে শেষের দিকে এসে যতটুকু বুঝতে পারলাম যে মানে প্রবলেম আইডেন্টিফিকেশন, সেটা কিভাবে সহজে করা যায়। এবং আমরা যদি সেটা বুঝতে পারি, যেমন হচ্ছে এই যে জিন মিউটেশন ক্যান্সারের ক্ষেত্রে, যদি আমরা জিন মিউটেশন বুঝতে পারি, যতগুলো জিন আছে সেগুলো ধরে ধরে, তাহলে আমরা বাসায় কারো ক্যান্সার হলো কিনা বা এরকম বিষয় বুঝতে পারবো নিজে থেকে রিপোর্ট দেখে।
হ্যাঁ হ্যাঁ ওইটাই, এরকম। মানে আমরা টেস্ট রিপোর্ট অ্যানালাইসিসটা করতে পারি, কিন্তু সবাই কিন্তু পারে না। দেখবে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? তখন বুঝলে তো নিজেরাই পারবা। জি। তারপর হলো আহ জান্নাতুল মাওয়া চলে গেছেন আছে, আচ্ছা নাই চলে গেছে আর কি। রাতুল মাহমুদ, রাতুল মাহমুদ কে আছো? বলো তোমার অনুভূতি কি, কি বুঝলা? আচ্ছা ওকে আমরা শুনতে পাচ্ছি না। জি আহ, ভাই, আমি প্রথম থেকেই ছিলাম, মোটামুটি বুঝতে পেরেছি যে আজকে একটা জিনিস দেখলাম যে জিনগুলোর মিউটেশন এবং তার অপটিমাম থেকে থেকে পারবো যে হচ্ছে এটাই, এই জিনিসটা দেখলাম, এটা হচ্ছে অনেকটা ইউনিক লাগছে আমার কাছে। তোমার কথা আমরা বুঝতে পারিনি, আহ, স্পষ্ট শুনতে পাইনি। অন্য কেউ শুনতে পেয়েছো? রাতুল বলল যে আপনি যেটা দেখিয়েছেন এটা অনেক ইউনিক লেগেছে তার কাছে এবং বুঝতে পারছে বিষয়টা। ওকে ওকে, এবার কণিকার কাছ থেকে আমরা একটু শুনি ও কি বুঝতে পেরেছে। কণিকা। আমাদের ক্লাস তো স্যার এত প্রশ্ন ধরে না ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসে তো স্যার এত প্রশ্ন ধরে না, প্রশ্ন বলে তো লোকজন হারাই যাবে। আচ্ছা বুঝি না 8:30 মানে। বললাম যে আমাদের ক্লাসে তো স্যাররা এত প্রশ্ন করে না, এখন প্রশ্ন করলে তো ও ছেলেপেলে আচ্ছা আচ্ছা হারিয়ে আচ্ছা। যাবে। না এটা তো যে ক্লাসে সারা কোশ্চেন করে সেটার জন্য তোমার তাদের তোমরা তাদের ভয় পা, কিন্তু এখানে বিষয়টা অন্যরকম। যদি তোমরা এখানে তোমার কাজ করতে হবে, ঠিক আছে? এখানে তো ক্লাসে করছো just পরীক্ষার জন্য, যে আমার পরীক্ষা লিখে আসলে হয়তো, কিন্তু এখানে তোমার কাজটা তোমাকে সারা জীবন থাকতে হবে রিসার্চের প্রতি। তো তুমি যদি এখান থেকে না বুঝতে পারো বিষয়টা, তাহলে তো ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেন করলাম না, ওকে? বাঙালিদের কোশ্চেন করলে অনেক মাইন্ড করে, আমরা মাইন্ড করতাম। আমি কোশ্চেন করলাম না। আচ্ছা তাহলে ভাই আমি আমি কোশ্চেন ধরার আহ, পক্ষে, আমি কোশ্চেন ধরার পক্ষে। না ওই যে অনেকে তো হারিয়ে যাচ্ছে, অনেকে তো ভয়ে যখন চলে গেছে। 18 জন ছিল, এখন মাত্র উত্তর 13 জন দিতে আছে, পারি তাদের আর জন্য না পারি, নাই। কোশ্চেনটা ধরা উচিত, যেন শিখতে পারি অ্যাটলিস্ট। এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করি, আমি ওই ইন্ট্রোডাকশন একটা স্লাইড বানিয়েছিলাম যে আমরা কিভাবে আসলে ইন্ট্রোডাকশনটা আমি স্টেপ বেশি লিখতে পারি, ঠিক আছে? আমি শেষ করে দুবার 5 7 30 আর কত বাজে, 40-এর মধ্যে শেষ করে দেবো, আর ধরো 10-15 মিনিট রাখবো। তো আবার জয়েন করতে পারো যারা চলে গিয়েছে, আমার কোশ্চেন ধরবো না, ঠিক আছে? আর দেখো, নর্মালি যে পেপারে যে ইন্ট্রোডাকশন থাকে, কি একটা যদি কোশ্চেন করেছিল ভাই স্ক্রিন আমাকে দেখা যে যাচ্ছে না, আহ, স্ক্রিন দেখা যাচ্ছে না। আহ, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, দাঁড়া। ইন্ট্রোডাকশনটা কিভাবে উম, লিখে দেখা যাচ্ছে এবার? স্ক্রিন দেখা যাচ্ছে? জি যাচ্ছে। ওকে, বড় করছি, দেখো। আমাকে কি একটা কোশ্চেন করেছিল যে আমরা পেপার ইন্ট্রোডাকশনটা কিভাবে আসলে লিখে, যদি এখানে ম্যাক্সিমাম নতুন, হয়তো তারা একটা একটা ধারণা পেতে পারে যে ইন্ট্রোডাকশন একটা ইন্ট্রোডাকশন কতটা ওয়ার্ডের মধ্যে হয়, কি কি সেখানে স্টেপ গুলো থাকে। আমি স্টেপ বাই স্টেপ মোটামুটি একটু আম, মানে আমি ওই যে যে টপিক নিয়ে আলোচনা করলাম যে আমরা আরএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস করে তো আমরা বায়োমার্কার গুলো ডিসকভার করতে পারি ক্যান্সারের ক্ষেত্রে। তো এইটা মনে রাখলাম পেপারের টাইটেল। তো এই টাইটেলের ভিত্তি করে আমি যে 1000 ওয়ার্ডের মোটামুটি ডিসকাশনটা, ইন্ট্রোডাকশনটা আমরা 1000 ওয়ার্ড বা তার আশপাশে 500 থেকে 1000-এর মধ্যে রাখার চেষ্টা করি। আহ, এটা ভালো হয়, একটু সবকিছু থাকে আর কি। তো এখানে মোটামুটি দেখো 6 7 8টা স্টেপ আছে। আমি স্টেপ বাই স্টেপ এই টপিকের আন্ডার আমি তোমাদের ফাইলগুলো দিয়ে দিব। হ্যাঁ, আমি তোমাদের এই স্লাইড গুলো আর এই আমার ওয়ার্ড গুলো আমি আজকে কাবিকে দিয়ে দিব। তোমরা যারা সেশন করেছো তোমাদের ও দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখো মোটামুটি আমি এই টাইটেলের উপরে একটা আমি ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করেছি, যে মোটামুটি আমি এটাকে 8টা স্টেপ ভাগ করেছি। তো প্রথম যে স্টেপটা থাকবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি, তো টাইটেল সাথে মিল করো। আমার টাইটেলটা ছিল যে আমি কিভাবে বায়োমার্কার ডিসকভার করতে পারি ক্যান্সারের পেশেন্টের ক্ষেত্রে, মানে ক্যান্সারের ক্ষেত্রে আর কি, কিভাবে করতে পারি আরএনএ সিকোয়েন্স ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমে,
ঠিক আছে? তো এই 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 টপিকের ইন্ট্রোডাকশনে দেখো প্রথম ব্যাকগ্রাউন্ড কি হবে, দি গ্লোবাল বার্ডেন অফ ক্যান্সার। যেহেতু তুমি ক্যান্সার সম্পর্কে নিয়ে কাজ করছো, তো তোমাকে আগেই বলতে হবে যে ক্যান্সার কি, মানে ক্যান্সার কেন গ্লোবাল বার্ডেন হচ্ছে এই বর্তমান পৃথিবীতে আর কি। তোমাকে বলতে হবে যখন লেখা আছে যে ক্যান্সার ইজ এ মেজর অফ গ্লোবাল হেলথ চ্যালেঞ্জ রেসপন্সিবল ফর নিয়ারলি 10 মিলিয়ন ডেথস অ্যানুয়ালি, মেকিং ইট দ্য সেকেন্ড লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। এই যে কথাগুলো বলছো, এই কথাগুলো দেখো, এই কথাগুলোকে যে পেপার পড়বে একজন রিডার, সে কিন্তু প্রথমে এটা দেখবে। তো তুমি যদি প্রথম লাইনটা খুবই আকর্ষণীয় চমকপ্রদ দেখো, যখন সংবাদ শিরোনাম করা হয় মানে নিউজ পেপার গুলো থাকে, টাইটেল গুলো দেখবা এমন এমন টাইটেল দেয়, দেখে মনে হয় যে পড়ি, ভিতরে তা দেখবো যে কিছু থাকে না, ঠিক ওই রকমই আর কি। তো পেপার গুলোতে টাইটেল বা প্রথম লাইনগুলো এমন এমন দিবে, কারণ আমরা কিন্তু প্রথম লাইনটাই পড়ি অথবা শেষে পড়ি, মাঝখানে এত পড়ি না। তাই জন্য এই প্রথমবার শেষের লাইনগুলো এমন এমন সুন্দর জিনিস দিবা, যাতে যখন তুমি 10 মিলিয়ন লোক ক্যান্সার আক্রান্ত, এবং ক্যান্সার সারা পৃথিবীতে যতগুলো ডিজিজ আছে তার মধ্যে সেকেন্ড পজিশনে আছে, তার মানে এই সিরিজে ভালো কাজ করেছে, এই ক্যান্সার নিয়ে কাজ করেছে। দেখবে বর্তমানে বর্তমানে কেউ যদি ক্যান্সার নিয়ে কাজ করে সবাই কিন্তু বাহবা দেয়, এবং ক্যান্সার নিয়ে কাজ করলে কিন্তু সেই পেপারগুলো দ্রুত জার্নালে পাবলিশ হয়। কেন পাবলিশ হয়? কারণ এই যে গ্লোবাল বার্ডেন কেন হচ্ছে, গ্লোবাল বার্ডেন এরকম দেখো কিছু কথাবার্তা এখানে বলেছি যে কেন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে, কি কি সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, এই যে ক্যান্সার এই যে সিঙ্গেল ডিজিজ নয়, তার সাথে কি থাকে আরো অনেক সমস্যা থাকে, কারণ সব থাকে না। শুধু ক্যান্সার, যদি ক্যান্সারে থাকে, ক্যান্সার হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন ধীরে ধীরে আরো অনেক মানে ডিজিজ হয়ে যাচ্ছে, মাল্টিপল ডিজিজ হয়ে যাচ্ছে, তখন মানুষ কি হচ্ছে, মারা যাচ্ছে। আবার কি হচ্ছে যে এই ক্যান্সারে কি নাই, কোনো ডায়াগনস্টিক টেকনিক অ্যাভেলেবল নাই, থাকলেও কি আছে দেখো, ওপেন ল্যাক খুবই কম পরিমাণ আছে। তো কম পরিমাণ থাকার ফলে কি হচ্ছে, আমরা আর্লি ডিটেকশন করতে পারছি না, মলিকুলার আমরা ওই জিনগুলো আইডেন্টিফাই করতে পারছি না। এইটাই বড় চ্যালেঞ্জ। এই যে তুমি কথাগুলো বলছো, এটাই কি, এইটাই তোমার ব্যাকগ্রাউন্ড, এটি তোমার কি ব্যাকগ্রাউন্ড, ওই যেটা নিয়ে কাজ করতে চাচ্ছ সেটা সম্পর্কিত একটু চমক পদ্ধতির কথাবার্তা বলবা, সেটা হলো তোমার কি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার 2 নম্বর হলো যে তোমার কাজটা কি ছিল, জিন এক্সপ্রেশন নিয়ে। এখন তোমাকে বলতে হবে যে জিন এক্সপ্রেশনের সাথে ক্যান্সারের কি সম্পর্ক, তার মানে কি জিনগুলো আসলে ক্যান্সার তৈরি করে, কোন কোন জিন ক্যান্সার করে, কিভাবে তারা করতেছে, এই কথাগুলো এই ধাপে তোমাকে লিখতে হবে। যে ইজিএফআর জিন, সিএ পি53, অসংখ্য জিন জিন থাকবে, এই জিনগুলো এই ক্যান্সারে কাজ, এই জিন দায়ী, এই জিনগুলো দায়ী, এরকম আরো অনেক জিন আছে। এই যে তুমি যে বলছো এরকম আরো অনেক জিন আছে, তার মানে কি তুমি সেই জিনগুলো এই তোমার পেপারে আইডেন্টিফাই করতে চাচ্ছ। কিছু কিছু জিন আছে এস্টাবলিশ করা আছে, কিন্তু কিছু কিছু জিন আরো অনেক জিন আছে, কারণ ক্যান্সার তো আমরা এখনো জানি না যে এটার ডিটেকশন মানে আর কি কি জিন দায়ী, তুমি বের করবা। তুমি তুমি কিন্তু বলে রাখছো যে সেভারাল জিন, অনেক জিন দায়ী, তার মানে কি আরো অনেক জিন আছে যেগুলো কাজ এখন আমার আননোন আছে, তুমি সে আননোনটা বের করবা। এইটা তোমার কাজের একটা এইম অবজেক্টিভ চলে আসবে, যে অনেক জিন আছে কিন্তু আরো জিন আছে থাকতে পারে, তুমি বলছো যে আরো অনেক জিন আছে যেটা জানি না, রিসার্চাররা জানে না, আননোন আছে, তো সেগুলো নিয়ে কাজ করবা। প্লিজ কোন কোন জিনগুলো কি কি এক্সপ্রেশন হচ্ছে, আপ হলে কি হচ্ছে, ডাউন হলে কি হচ্ছে, এই তথ্যগুলো তোমাকে কি করতে হবে, এই ক্যান্সারের সাথে কিভাবে দায়ী এইগুলো এই সেকেন্ড প্যারাতে তোমাকে লিখতে হবে। আচ্ছা, এবার তো মেথডটা কি, এবার তো মেথড আমি লিখে দিয়েছি ডিসক্রাইব দ্য মেথড, তুমি কোন মেথডে কাজটা করবা। আমি এখানে কাজটা করব আরএনএ সিকোয়েন্স। এখন আমি যে আরএনএ সিকোয়েন্স নিয়ে কাজটা করব, আমি এটা কি আসলে ভ্যালিড কোনো মেথড, এটা আসলে কি কাজ করেছে, তাহলে এর কিছু গুণগান গাইতে হবে। অ্যানালিসিস সিকোয়েন্স একদম পাওয়ারফুল টুল, আমার অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমি কেন ইউজ করব, কারণ তোমাকে বলতে হবে এটা খুবই ভালো, এই এই সিকোয়েন্স টেকনোলজি বর্তমানে খুব ভালো যাচ্ছে, সবাই ভালো ভালো কাজ করছে, অনেক অনেক রিসার্চের কাজ করছে, এখানে অনেক অনেক কাজ করা যাচ্ছে, তার কিছু গুণগান তুমি এখানে কি করবা, গিয়ে দিবা, এখানে তোমার গুণগান এখানে গিয়ে দিবা। এইভাবে তোমাকে আগাতে হবে। তা লাস্ট 4 নম্বর সাথে কি হবে, এই যে এখন কথা হলো যে আরএনএ সিকোয়েন্সিং না অনেক এর অনেক মেথড আছে, এর মধ্যে আমি কি করব, আর একটু স্পেসিফাই করব, ডেসক্রাইব দ্য স্পেসিফিক মেথড, আমি আর একটু কি করব, আর একটু স্পেসিফাই করব। এই আরএনএ সিকোয়েন্স তুমি কিভাবে অ্যানালাইসিস করবা, তুমি কি ডাটাবেস অ্যানালাইসিস করবা, নাকি তুমি এই যে বিভিন্ন টুলস অনেক তথ্য আছে নাকি কিভাবে অ্যানালাইসিস করবা, তাহলে তুমি আগেরটাই মেথডটা একটু বড় করে মেথডটা বলবা, আর তারপরে মেথডটা কি বলে একটু ছোট করবা, মানে মেথডের মধ্যে আরো কি স্পেসিফিক যাবা। যেমন ওখানে বলছে আরএনএ সিকোয়েন্স মাধ্যমে করবে, এখানে আমি কি বলছে, হ্যাঁ আরএনএ সিকোয়েন্স মাধ্যমে করবো, কিন্তু সেটা কিভাবে করব, আমি কি সফটওয়্যার মাধ্যমে করব, আমি কি নিজে অ্যানালাইসিস করব পাইথন কোনো প্রোগ্রামিং দিয়ে, নাকি আমি ওয়েবসাইট দিয়ে অ্যানালাইসিস করব, বা কি 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 থাকে, আমি কি কি দেখবো, কি কি পি ভ্যালু থাকে, কি কি দেখবো, আমি সেই জিনিসগুলো আলোচনা করব। সেইটা তো তোমাদের লাস্ট 4 নম্বর ধাপ বলি আমরা। এখন 5 নম্বর হলো যে
এই যে তুমি যে বায়োমার্কার ডিসকভারি করবা, এই বায়োমার্কারটা আসলে এর সিগনিফিকেন্টটা কি হবে? তুমি বলবা যে এই বায়োমার্কার যে হচ্ছে, এই বায়োমার্কার গুলো আমরা প্রেসক্রিপশনে ব্যবহার করতে পারবো, এই বায়োমার্কার গুলো পরিমাণ বড় না কম, এই বায়োমার্কার গুলো কোন পাথরিতে কাজ করে, এই বায়োমার্কার গুলো কিভাবে কাজ করে, এই যদি আমি বায়োমার্কার গুলো আইডেন্টিফাই করতে পারি তাহলে সহজে আমরা ড্রাগ ডিজাইন করতে পারবো। যদি আমরা বায়োমার্কার মিউটেশন অ্যানালাইসিস করতে পারি তাহলে সহজে আমরা ডিজিজ নিরূপণ করতে পারবো। এইখানে মানে তুমি কি কি আউটকাম পেতে পারো, প্রেডিক্টেড সেই আউটকাম কি পেতে পারো সেই সম্পর্কে তুমি দুই লাইন একটু সিগনিফিকেন্স এখানে বলে দিবা। আর ৬ নম্বর ধাপে কি বলছে, এই যে তুমি যে কাজগুলো করবা, কারেন্ট চ্যালেঞ্জটা কি আছে, কি কি চ্যালেঞ্জ আছে সেটা আসলে করা যাবে। এখন আমি যদি তোমাদের বলি তোমরা আরএনএস সিকোয়েন্স নিয়ে কাজ করো, পারবা না। তোমাদের চ্যালেঞ্জটা কি? তোমাদের চ্যালেঞ্জটা হলো তোমরা যদি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাও, তোমরা আর জানো না, পাইথন জানো না, এটি চ্যালেঞ্জ। তো তোমার ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ আর কি, ঠিক আছে। এরকম কিন্তু এই পেপারে কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, এরকম চ্যালেঞ্জ ফার্স্ট, তারপর সেকেন্ড, থার্ড, এরকম দিতে দিতে তোমরা বলতে পারো কি কি তোমার এই ডাটা অ্যানালাইসিস করতে, তোমার রিসার্চ করতে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারো, সেই সম্পর্কে তোমাকে ২-৩ লাইন কি করতে হবে, তোমাকে দিতে হবে। এবং আরো কি বলতে হবে, রিসার্চ গ্যাপটা দিতে হবে। রিসার্চ গ্যাপটা কি, তুমি কেন এই কাজটা করছো, এই আরএনএ সিকোয়েন্স অ্যানালাইসিস তুমি কেন করছো, এরকম কাজ কি আদৌ করেছে, বা সেম কাজে এই এক ক্যান্সারে অনেকে কাজ করছে, তোমার সাথে তার পার্থক্য কোথায় আছে? তখন তুমি বলবো যে তারা এই কাজটা অমুক ব্যক্তি ধরো কাভি কাজ করেছিল আরএনএ সিকোয়েন্স নিয়ে, একটা ধরো জিন পেয়েছে। আর তুমি বলবো যে একটা জিন, তুমি কি রিসার্চ গ্যাপে কি দেখাবা যে কাভি যে কাজটা করেছে সে একটা জিন পেয়েছে, এরকম আরো অনেক জিন আছে। তুমি কি করো, যাতে তুমি চাচ্ছ যে এই কাভি যে কাজ করেছে সে কাজ করার ক্ষেত্রে ওর যে লিমিটেশন গুলো আছে, ও যা যা বের করতে পারে নাই, তুমি তার থেকে আরেকটু অ্যাডভান্স বের করবা, আরেকটু ডেভেলপ করবা, তার পেপার তার মতো করে কাজ করে আরেকটু বেশি কিছু তুমি দেখাবা। এইটি কিন্তু মানে রিসার্চ গ্যাপ, ওই পেপার রিসার্চ গ্যাপ এটা ছিল, তুমি এর আদলে এর মতো করে আরেকটু অ্যাডভান্স কাজ করবা, হয়ে গেল। এই কথাটা এখানে বলতে হবে। তারপরে এবার তুমি যে কাজটা করবা, এখন তোমাকে একটা হাইপোথিসিস দাঁড় করতে, আচ্ছা মানে কল্পনা করতে হবে, তুমি যে এত কিছু বললা, তো তুমি চাপা চাপা মারলা, মারার পর এখন কথা হলো যেই আমি এখানে হাইপোথিসিস কিভাবে দাঁড় করবো, আমি কিভাবে কাজ করবো, আসলে কি আমি কাজ করতে পারবো, আমি কিভাবে কাজ করব, তখন তোমাকে এই প্রক্রিয়া লিখতে হবে যে আমি যে কাজটা করব সেটা আমি আমার কল্পনাটা কি হবে, আমি হাইপোথিসিস কি দিব। যেমন এখানে কি বলছে, ডিফারেন্সিয়াল এক্সপার্ট যিনি আইডেন্টিফাই আরএনএ অ্যানালাইসিস ক্যান সার্ভ অ্যাজ রোবাস্ট ক্যান্ডিডেট বায়োমার্কার ফর ক্যান্সার ডায়াগনোসিস। এই যে ওরা কিন্তু এই মেথডটাকে তারা গুণগান গাচ্ছে যে এই আহ, এটা বায়োমার্কার আইডেন্টিফিকেশন করার জন্য এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তার ফলে কি হচ্ছে, ক্যান্সার ডায়াগনোসিস এবং প্রগনোসিস আর্লি ভাবে করা যাচ্ছে, এবং আন্ডারলাইনিং এবং আমরা ক্যান্সার সম্পর্কে এই যে মেকানিজম জানতে পারছি, ক্যান্সারটা যে জিনের কারণে হচ্ছে ওই জিন সম্পর্কে তার মলিকুলার মেকানিজম জানতে পারছি। তার ফলে কি হচ্ছে, আমরা টিউমার প্রোগ্রেশন, যদি তোমার টিউমার হচ্ছে, এই টিউমারটা পরবর্তী ক্যান্সার হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ আর্লি স্টেজে তোমার টিউমার আছে, তুমি যদি ট্রিটমেন্ট এখন না করো, এই জিনের এক্সপ্রেশন তোমার বাড়ছে, তাহলে তুমি কি হবে, তোমার ভবিষ্যতে তোমার কয়েক মাসের মধ্যে তুমি কি হয়ে যাবে, ক্যান্সারে তোমার কনভার্ট হয়ে যাবে। ডাক্তাররা বলে সময় কিভাবে দেয়, ডাক্তাররা ৬ মাস দেয় না, ক্যান্সারের পেশেন্টদের ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস সময় কিভাবে দেয়। এই যে অ্যানালাইসিস গুলো করে, জিনের এক্সপ্রেশন গুলো দেখে কি পরিমাণ আসছে, হ্যাঁ তার ভ্যালু আছে, তখন ভ্যালু দেখে দেখে বলে যে আপনার ৬ দিন বাঁচবে, আপনার ৭ দিন, আপনার ১ মাস, ২ মাস, এইগুলো কিন্তু দেয়। এইগুলো তোমার হাইপোথিসিস তোমাকে দাঁড়া করতে, আসলে তুমি কি বলতে চাচ্ছ, কিভাবে কাজটা করবা, এখান থেকে আমরা অন্যান্য মানুষজন কি বেনিফিট পাবো, এভাবে তোমাকে কি করতে হবে, হাইপোথিসিস দাঁড় করাতে হবে। লাস্ট ধাপে কি বলতে হবে তোমাকে, তোমার এবার এইম এবং সিগনিফিকেন্ট দিতে হবে, তোমার মেইন এইমটা কি, যে এত কিছু বলা তুমি কি বলতে চাচ্ছ, তোমার আমার এইমটা হলো টু আইডেন্টিফাই অ্যান্ড ক্যারেক্টারাইজ ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন ফ্রম ডাটা অ্যানালাইসিস ইন স্পেসিফিক ক্যান্সার। এবং এই যে বায়োমার্কার গুলো আবিষ্কার করবো সেগুলো ডায়াগনস্টিক এবং প্রগনোস্টিক বায়োমার্কার হিসেবে এস্টাবলিশ করার জন্য আমরা আরো কিছু ভবিষ্যতে কাজ করবো। আর সিগনিফিকেন্ট কি বলছি, যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বায়োমার্কার ক্লিনিশিয়ানে দেখো, ক্লিনিশিয়ান কুড পটেনশিয়ালি ডিটেক্ট ক্যান্সার আর্লিয়ার, প্রেডিক্ট ডিজিজ প্রোগ্রেশন মোর অ্যাকুরেটলি। ক্লিনিশিয়ান কারা, যারা ডায়াগনোসিস সেন্টারে কাজ করবে তারা ক্লিনিশিয়ান, তারা পটেনশিয়ালি কি করতে পারে, ডিটেক্ট করতে পারে ক্যান্সার আর্লিয়ার, এবং ডিজিজ প্রোগ্রেস কতটুকু পরিমাণ ডিজিজটা আছে, তার কয়দিন বাঁচবে সেটা আমরা মোর অ্যাকুরেটলি আমরা জানতে পারি, এবং সে অনুযায়ী আমরা কি করতে পারি, টেইলর আমরা ট্রিটমেন্ট করতে পারি। এইটি সিগনিফিকেন্স, এটা কি সিগনিফিকেন্স। এইভাবে কি করতে পারি আমরা, একটা ৮টি স্টেপে আমরা কি করতে পারি, আমরা একটা যে কোনো রিসার্চের আমরা মোটামুটি ইন্ট্রোডাকশনটা আমরা এভাবে কমপ্লিট করতে পারি। এখানে কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, যে কোশ্চেন করেছিল ইন্ট্রোডাকশন নিয়ে, তার কাছ থেকে আমি কোশ্চেন শুনতে চাই। রাফেল ইসলাম ভাই, প্রশ্ন করো।
আচ্ছা এই যে এই কথাগুলো কোত্থেকে লিখবো, এইগুলো কথাগুলো আমরা বিভিন্ন যে পেপার গুলো পড়বো, সেই পেপারের ইন্ট্রোডাকশন, যখন তুমি ইন্ট্রোডাকশন লিখবা, ওই পেপারের ইন্ট্রোডাকশন থেকে এই তথ্যগুলো তোমাকে কি করতে হবে, নিয়ে রেফারেন্স দিতে হবে। এই কথা মুখের কথা না, এই কথাগুলো কে বলছে? অন্য কোনো রিসার্চার বলেছিল, তাদের পেপার থেকে, তাদের ইন্ট্রোডাকশন থেকে আমাকে তথ্য নিয়ে সেই যে লাইনে বলেছিল, সেই লাইনে দেখো একটা করে রেফারেন্স থাকে। আমি তোমাকে পেপার দেখাচ্ছি, দাঁড়াও। ধরো আমি যদি একটা পেপার এখান থেকে আমি তোমাকে দেখাই, দেখো, গুগল স্কলারে যাও। গুগল স্কলার গেলে ধরো এরকম একটা পেপার আছে, আমার কাছে ছিল অলরেডি আর কি, আমি এটা সার্চ করলাম। আচ্ছা, এরকম একটা পেপার আসলো, ঠিক আছে, এই যে দেখো। আচ্ছা, এটা বোধ হয় ভালো না, এটা আমি অন্য পেপার যাচ্ছি, দাঁড়াও। ধরো আমি ক্যান্সার যাচ্ছি, যে আরএনএ সিকোয়েন্স ফর ডাটা ফর ক্যান্সার ডিটেকশন, দেখি আসে কিনা। এই যে মনে করে এরকম আসছে, ঠিক আছে, মনে করে পেপারটা আমার হাতে মিল আছে আর কি। এরকম কিন্তু তোমাকে টাইটেল অনুযায়ী সার্চ করে দেখতে হবে। এটাও ইন্ট্রোডাকশন, এই দেখো এখানে মনে করো ইন্ট্রোডাকশন আসছে। আচ্ছা, মনে করো যে এই লাইনটা তোমার ওই পেপারের সাথে মিলছে, ধর 8 স্টেপে কোনো একটা স্টেপে মিলছে। এখন তোমার কি করতে হবে, এই লাইনটা হুবহু তুমি কপি করে ওখানে বসাবা? নো, এই লাইনটা আমি কি করব, এই লাইনটা নিয়ে আমি প্যারাফ্রেজ করব। কি করব, বিভিন্ন রকম সফটওয়্যার আছে প্যারাফ্রেজ করার, অথবা তুমি নিজে এখান থেকে এক লাইন, এই লাইনটা পড়ে কি বুঝছো তুমি নিজের ভাষায় করে তুমি এখান থেকে ধরো, এখানে ধরো আমার এখানে মিলছে, ঠিক আছে, এখানে মিলছে, তুমি এখানে এখানে এটাকে বসাই দিলা। হুবহু বসানো যাবে না, এটাকে প্যারাফ্রেজ করতে হবে, ঠিক আছে। অনেক কিছু চেঞ্জ করতে হবে। ধরো কিভাবে চেঞ্জ করতে পারো আমি তো বলে দিচ্ছি। ধরো এখানে এই কথাগুলো কে বলছে, এই কথাগুলো বলছে এই পেপারটি, দেখো এই লাইনটা কে বলেছিল, এই যে 2 নম্বর একটা সাইটেশন দেওয়া আছে, এই লাইনটা যে সাইটেশন থেকে নেওয়া হচ্ছে 2 নাম্বার, ওই 2 নাম্বার সাইটেশন থেকে তোমাকে কি করতে হবে, দিতে হবে। হতে পারে যে 2 নাম্বার আমার রেফারেন্স এটা, এইখান থেকে তোমাকে কি করতে হবে, এই এই পেপারের সাইটেশন তোমাকে দিতে হবে। কি করতে হবে, এখানে সাইটেশন আছে, ঠিক আছে। ধরো এটা একটু আমার গুগল স্কয়ার সার্চ করো, গুগল স্কয়ার সার্চ করে, মানে আমি যেটা সবাই ভুল করে আর কি, কোথায় ভুল করে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ধর এইটা যে সাইটেশন ছিল, এটা তুমি আহ, এখানে যাও, এখানে গেলে সাইট থাকে, এখানে সাইট থেকে নিয়ে আছে ভ্যানকুভার স্টাইল থাকে, এটা তুমি কপি করে রাখো। আর যদি সফটওয়্যারটা করো, এই নোটের ফরম্যাট আছে, বিআইবি টেক্স এর ফরম্যাট আছে, রেফারেন্স ম্যান্ডেলি ফরম্যাট আছে। তাছাড়া আমি এটা দেখালাম, এটা মনে করো তুমি এই পেপার সাইটেশন, এটা তুমি মনে করো পরবর্তীতে তুমি কি করবা, তুমি সাইটেশন করবা, তুমি এটা কমেন্ট হিসেবে এখানে রেখে দিতে পারো, যে আমি এই তথ্যটা আমি এই পেপার থেকে নিয়েছি, ঠিক আছে। তখন তুমি এটা কমেন্ট করে এখানে তুমি রেখে দিতে পারো। তো হারালো না, রেফারেন্স তোমার থাকবে, হারাবে না, বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে, তাহলে এই যে আহ, এই লাইনটা আমি যে পেপার থেকে নিয়েছি, অনেকে ভুল করে কি, ওরা যেটা ভুলটা করে আর কি, ওরা এই পেপার থেকে নেয় না, ওরা মনে করে যে এইখান থেকে আসছে না, উম, এটা না, এইখান থেকে নেয়। আমি বলি এই যে এটা কোনটা গেল, এটা না, এটা ছিল না। সবাই যে ভুলটা করে আর কি, ইন্ট্রোডাকশন কোথায় গেল, ওই পেপারটা বই গেল, ওইটার আগেরটা ভাইয়া মানে টাচ লাগে, এটা মানে আগেরটা না। ঢুকে গেছে। আচ্ছা, এটা পেয়েছি এটা। সবাই যে ভুলটা করে আর কি, তাহলে এই কথা কিন্তু কে বলেছে, এই 2 নাম্বার ব্যক্তি, মানে ওই রেফারেল পেপারটা বলেছে, নিচে গেলে রেফারেল লিস্টে পাওয়া যায়। এই আর এই কথাগুলো কে বলছে, ওই এই 1 নম্বর পেপার থেকে নিয়েছি। কিন্তু সবাই যে ভুলটা করে, ওরা কি করে, এইখান থেকে তথ্য নেয় ঠিকই, কিন্তু এই এককে সাইটেশন না করে, রেফারেন্স না দিয়ে, এই যে মেইন যে পেপারটা আছে না, এই পেপার থেকে, কিন্তু এই কথাগুলো কে পেপারের, এই যে কথাগুলো বলছে, কথাগুলো কে পেপারের না, এই কথাগুলো কিন্তু ওই মেইন পেপারের নাই। এই কথাগুলো যে 1 নম্বর যে পেপারটা আছে, নিচে লিস্ট যে দেওয়া আছে, এই পেপারটা, এই পেপারটা সাইটেশন করতে হবে, এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, এখন কথা হলো, তাহলে এই পেপার থেকে আমি কখন সাইটেশন দিব, তুমি যদি এই পেপারের কোন অ্যাবাস্ট্রাক্ট থেকে তথ্য নাও, যদি এই পেপারের অ্যাবাস্ট্রাক্ট থেকে তথ্য নাও যেখানে কোনো সাইটেশন নাই, অথবা রেজাল্ট থেকে তথ্য নাও, অথবা কনক্লুশন থেকে তথ্য নাও, কারণ এই কাজটাই পেপারে, তখন এই পেপার থেকে আমরা কি করবো, এই সাইটেশনটা আমরা তুলে দিয়ে দিব, এই সাইটেশনটা আমরা দিয়ে দিব আর কি। মানে বুঝতে পেরেছো?
যদি অ্যাবাস্ট্রাক্ট রেজাল্ট কনক্লুশন থেকে তথ্য, তাহলে এই যে মেইন যে পেপার থাকে সেখান থেকে দিতে হবে। আর যদি মনে করো না প্রত্যেকটা যে কথাগুলো বলছি কথার পাশেই আমার রেফারেন্স দেওয়া আছে, তো ওই রেফারেন্স থেকে তোমাকে কি করতে, ওই এই লাইনগুলো নিলে ওই লাইনের পাশে যে রেফারেন্সগুলো দেওয়া আছে সেই রেফারেন্স থেকে তোমাকে তথ্য নিতে হবে। এটা একটা বিশাল বড় একটা ভুল। ম্যাক্সিমাম যারা প্রথম দিকে আসে এই ভুলটাই করে, যে এতগুলো করেছে খালি বারবার একই সাইটেশন দিয়েছে। কি কেন হলো, কি করছে, এই সব পুরো ইন্ট্রোডাকশন লিখে লিখে এই একটা পেপারকে সাইটেশন করেছে, এটাকে সাইটেশন লিখে, এটাকে আসলে পেপার সাইটেশন না। যদি আমি অ্যাবাস্ট্রাক্ট থেকে তথ্য নিতাম তখন আমি দিতাম এই পেপারটা সাইটেশন, কিন্তু না, আমি তো নিচ্ছি যে এখান থেকে পাশে আমার সাইটেশন দেওয়া আছে, যদি পাশে সাইটেশন দেওয়া থাকে সহজ হিসাব আমরা ওইটাই নিব। আর যদি পাশে সাইটেশন দেওয়া না থাকে সেটা কোথায় থাকবে না, অ্যাবাস্ট্রাক্ট রেজাল্ট কনক্লুশন থাকবে না, তখন আমরা এই মেইন যে পেপার থাকবে তাকে আমরা সাইড সাইড করবো। এই হলো মোটামুটি আমি ইন্ট্রোডাকশন লেখার বা একটা স্টেপ বা নর্মাল বা জেনারেল গাইডলাইন। এই 8টি স্টেপে থাকে, ঠিক আছে। এই মোটামুটি তোমার এই 8টা, আরো কম থাকে, অনেকে বেশিও থাকে আর, কিন্তু মোটামুটি এইটাই হলো যে আহ, মানে আমরা বলে লিখে আর কি আমাদের লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে। হাইপোথেসিস, রিসার্চ গ্যাপ, বিশেষ করে 6, 7, 8, হ্যাঁ, তবে 1, এই 4টে কিন্তু সেমই থাকবে। আর মাঝখানে এগুলা আমি আমার টপিকের সাথে মিল করে দিয়েছি, তোমার 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 টপিকের সাথে মিল করে করে কখন মেথডোলজি দিবা, কখন কি করবে, এভাবে তোমরা যেগুলো লিখবা আর কি, ঠিক আছে। আমার মনে হয় আহ, আহ, যে কোশ্চেন করেছে সে বোধহয় বুঝতে পেরেছে। আমাকে একটু জানলে আমার জন্য ভালো হতো আর কি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন তোমরা যখন আস্তে আস্তে এগুলো নিয়ে কাজ করবে, অনেক পেপার পড়বা, দেখবা যে একবার ইন্ট্রোডাকশন লিখছো না, ভালো হয় নাই, আবার দেখবে আরো পেপার পড়তেছো, আবার ভালো হচ্ছে না, এভাবে করতে করতে দেখবো যে যখন মনে করো যে নিজের কাছে স্যাটিসফ্যাকশন না লাগবে, ততক্ষণ পর্যন্ত তোমার তোমার মানে তোমাদের এই পেপার লেখা লিখতেই হবে। লেখা হতো যে যত বেশি পেপার পড়বা, যত তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, তত তোমার লেখার ধরনটা ভালো হবে। একদিন লিখছো, 7 দিন পর আবার লিখবা ওই টপিকটা নিয়ে, দেখবে না এসে একটু ডেভেলপড হবে। আবার যখন 1 মাস পর লিখবা, কিন্তু কন্টিনিউতে থাকতে হবে, তখন দেখবে আরেকটু ভালো হবে। এইভাবে পেপার পড়তে হবে, যত বেশি তুমি পেপার পড়বা, পেপারের ভিতরে জিনিসগুলো এরকম করে ভাগ ভাগ করে পড়বা। এখন কিন্তু তোমার চ্যাট জিপিটি থেকে কিন্তু তুমি যদি এরপরে কপি করে নিয়ে বসাও যে এখানে আমাকে স্টেপ বাই স্টেপ ভাগ করে দাও, কোনটা কোনটা করছে, ওরা দেখবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ ভাগ করে দিয়ে দিচ্ছে। তুমি যদি বুঝতে পারছো এই পেপারের মধ্যে এই স্টেপ এরিয়া থাকে, এই স্টেপ এরিয়া থাকে, তখন তো নিজে কিন্তু আরো তোমার পেপার পড়ার প্রতি আগ্রহ, যখন পেপার পড়ে বুঝবা তখন তোমার পেপার পড়ার প্রতি আগ্রহ বাড়বে, যে আমি পেপার পড়ে বুঝছি একই পেপারের মধ্যে আসলে কি জিনিসটা থাকে আর কি, তখন তোমার পেপার পড়ার প্রতি আগ্রহ বাড়বে। আর তুমি যদি না বুঝো পেপারের মধ্যে কি থাকে, তখন তুমি যতই পড়ো না কেন মাথায় ঢুকবে না। কিন্তু তুমি যখন ভাগ ভাগ করে বুঝো যে এই পার্ট এইটা, এই পার্ট এইটা, এই পার্ট, তখন তোমার মধ্যে কি হবে, বাড়বে, ঠিক আছে। তো আমার মনে হয় আমরা এতটুকু পর্যন্ত রাখতে পারি আজকে। রাত হয়ে গেছে, আমরা সকালে অফিস আছে, টায়ার্ড। কাভি, তাহলে আমার ওরা যতদূর পারে বুঝতে বুঝতে চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা, ওরা এই যে এখানে আগ্রহ করে যে এসেছে, রেজিস্ট্রেশন করেছে, এটা অনেক বড় কিছু, ঠিক আছে। আহ, আর রিসার্চের মেন্টর হিসেবে একজনকে পাওয়া, বিশেষ করে নিজের ব্যাকগ্রাউন্ডে কাউকে পাওয়া, এটা খুবই ভাগ্যের ব্যাপার। আমার মধ্যে তোমরা তোমাদের যারা ফার্মেসি বা বায়োটেকনোলজি বা ব্যাকগ্রাউন্ডে আছো, বায়োমেডিকেল, ঠিক আছে, তারা কিন্তু একটা ভালো সুযোগ পেতে পারো। কাবির কাছ থেকে অনেক কিছু আসলে তোমরা শিখতে পারো আর কি, ধাপে ধাপে আর কি, বিভিন্ন কোর্সের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে, ঠিক আছে। ওর একটু সুবিধা হবে, ওর প্র্যাকটিস হবে, তোমাদের বিষয়গুলো আশা করি ভালো কাজে দিবে আর কি। কাবি, আমরা এখন বলো তুমি। আমরা আমরা আপনার থেকেও শিখতে চাই ভাইয়া। তোমরা শুরু করো, যদি আমাকে এরকম সুযোগ দাও, আমি মাঝে মধ্যে সেশন নিবো এসে, ইনশাল্লাহ, ধাপে ধাপে। এটা তো শুরু, কেবল আমরা যখন স্পেসিফিক যখন কাজ শুরু করবা তখন আরো ডিটেলস ভিতরে ঢুকতে পারবা। এখন তো ওভারভিউ একটা ধারণা দেওয়া হলো, তোমাদের রিসার্চের প্রতি আগ্রহ, কনফিডেন্স বাড়ানোর জন্য করা হলো। আসলে কিছুই না, যদি একটা মেন্টর থাকে তাহলে রিসার্চ কিছুই না। আর যদি মেন্টর না থাকে তাহলে কিন্তু রিসার্চ সবচেয়ে কঠিন জিনিস, ঠিক আছে। শুরুতে আশা করি প্রশ্ন কাবি করলে তোমাদের করতে ভালো পারবো। কাবি তোমাদের ভালো মেন্টর হতে পারবে। ওরা কিন্তু তোমার প্রোগ্রামিং নলেজ প্লাস বায়োলজিক্যাল নলেজ দুটোই ভালো আছে। তো এরকম কিন্তু শুধু খুব কম পাওয়া যায় যাদের প্রোগ্রামিং মানে সিএসি নলেজ প্লাস বায়োলজিক্যাল নলেজ কম থাকে। তো ওর কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে, দুদিক থেকে তোমরা ওকে, ওর কাছ থেকে উপকৃত হতে পারবে। তো
তোমরা যারা আছো তোমরা কি চাও যে পরবর্তীতে তোমাদের কাবি ভাই কাছ থেকে তোমরা শিখবা? কে কে আছো, শিখতে চাও? জি ভাই, শিখতে চাই। এটা একজন বললো, জোর নাই। জি ভাই, আমরা জি শিখতে ভাই। চাই। আমি মনে কোর্সে করি কোর্সে হয়ে গেছে। তোমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট যারা আছে তো সবার উচিত আসলে, যারা খুবই আগ্রহ তাদের এখানে আসা উচিত, আসলে শেখা উচিত তোমাদের বড় ভাইয়ের কাছ থেকে। ঠিক আছে, তোমরা না শিখলে তো ওকে যখন অন্য ইউনিভার্সিটি এরা ওর কাছ থেকে শিখে ফেলবে, তোমরা কেন সুযোগগুলো মিস করবে? ঠিক আছে না, যেহেতু তোমাদের সিনিয়র ওরাই, তো ওদের কাছ থেকে তোমরা যেগুলো যতটুকু পারো শিখবা, নিজেরা শিখবা, ওরা যখন চলে যাবে তোমার তোমার জুনিয়রকে শিখে দিয়ে যাবা। এভাবেই তো রিসার্চ চলে। নিজে শিখলাম তাহলে তো হলো না, এটা চেইন অফ কমন অনুযায়ী উপর থেকে নিচের লেভেল পর্যন্ত আর কি তোমাকে চলতে হবে, যেতে হবে আর কি। আর যত তুমি রিসার্চটা অন্যকে শিখাবা তত তোমার জ্ঞান বাড়বে, হ্যাঁ, কখনো কমবে না। ঠিক আছে, আর তোমার এক্সপার্ট হয়ে যাবে, যত বেশি শিখাবা তত তোমার এক্সপার্ট হবা। ওকে। ভাই একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, সোহেল জানা, বলো। আহ, ভাই, আহ, আমাদের আসলে মানে একটা জিনিস আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রিসার্চের পারপাসটা কি হবে আসলে। মানে অনেক সময় হয় কি, মানে শুধুমাত্র ক্যারিয়ারের আপগ্রেডের জন্য অথবা হায়ার স্টাডিজ এর জন্য রিসার্চ পেপার বেশি বেশি বের করা, এবং আমাদের যে সাইটে আমাদের লিঙ্কডইনে যোগ করা, এরকম অনেক টেন্ডেন্সি আছে আর কি আমাদের। তো মানে আসলে আলটিমেট পারপাস কি হওয়া উচিত, এবং পারপাস আসলে হাইয়ার না থাকলে কোনো বিষয়ে আসলে মনে হয় আগানো যায় না। মানে এক সময় যখন পারপাসে আমি যখন সামনে পাবো না, তখন মনে হবে যে আমি কিসের সময়টা কিসের পিছনে দিলাম আর কি। তো একটা হায়ার পারপাস কি হওয়া চাই ভাই? আচ্ছা, শোনো, কথা হলো যে তোমার নিয়ত থাকতে হবে যে তুমি যে রিসার্চ করছো সেটা ইথিক্যালি তুমি ঠিক থাকবা, এখানে কোনো কিছু ভুল কিছু ঢোকাবো না, কোনো দুই নাম্বারই করবে না। এবং তোমার নিয়ত থাকবে যে আমি সহিভাবে সবকিছু করবো, এটা আমি আহ, দেখো, তুমি তুমি যদি একটা আহ, ধরো তুমি যদি একটা বায়োলজিক্যাল সায়েন্স একটা মার্কার, মানে যেটা জিন ধরো ডিজিজ তৈরি করে, তুমি এটা ক্যান্সার তৈরি করো, নতুন একটা মার্কার তুমি পেলা, তাহলে এই যে তুমি নতুন একটা মার্কার পেলা, এই যে তুমি যে আবিষ্কার করেছো এর কিন্তু প্যাটার্ন তোমার থাকবে। ওষুধে তোমার একটা প্যাটার্ন থাকে না, তোমার একটা প্যাটার্ন থাকে, অর্থাৎ তুমি একটা নতুন ড্রাগ ডিসকভারি করেছো, তুমি যদি এটা ভালো জার্নালে পাবলিশ করো, তোমার একটা প্যাটার্ন থাকে। এখন তুমি যে কিভাবে কাজটা করেছো, যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেই ড্রাগটা তোমার কাছে কিনতে চায়, তোমার তোমার 20 বছর তোমার অধিকারে আছে, তা তোমাকে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তোমাকে টাকা দিবে, টাকা দিয়ে দিয়ে তোমার কাছ থেকে কপিরাইট নিয়ে দেন তারা ওই ওষুধটা ডেভেলপ করবে। এটা হচ্ছে কমার্শিয়াল একটা বিষয়। আর দুই নম্বর হলো যে, আমি তো আগেই বললাম তুই ইথিক্যালি ঠিক থাকবা, কোন দুই নাম্বার জিনিস ঢুকাবো না। এই তুমি রিসার্চ করছো, যে তুমি সাদকে যা রেশিও সব পাবা। একজন ক্যান্সার পেশেন্টের আর্লি স্টেজে সে জানতে পারছে তোমার 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 আইডেন্টিফাই কৃত জিনটা নিয়ে, অথবা তোমার আবিষ্কৃত এখন ড্রাগ নিয়ে একজন ব্যক্তি, আহ, এই যে তুমি যেগুলো আবিষ্কার করলা এগুলো যদি তুমি মরেও যাও, এগুলো কোনো মানে নাই হয়ে যাবে। এগুলো কন্টিনিউসলি তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের তুমি মনে করো যে, তাদের সেবার নিজেকে দান করলা। এটা কি বড় একটা মানে সব না বলো? যতদিন পৃথিবী থাকবে ততদিন কি থাকবে তোমার এই আবিষ্কৃত ড্রাগ বা প্রোটিন, এগুলো তোমার থাকবে, থাকবে না? এগুলো তুমি কি সব পাচ্ছ না? এইটাই সবচেয়ে বড় সাদকে যারা এসে তুমি সব পেয়ে যাচ্ছ, আমি যদি ওই চিন্তা করি আর কি। আর অর্থনীতি চিন্তাটা আছে। আর বাকি কিন্তু তুমি তো বললা যে ক্যারিয়ারে তোমার তোমার প্রমোশন, প্রফেশন, তারপর রিসার্চ, স্কলারশিপ, চাকরি বাকরি সবকিছু এখন আসলে জিনিসগুলো দেখে আর কি। ঠিক আছে, এই দুটো আছে অলরেডি আর কি। তোমার দুনিয়াবি তো চাহিদা একটা উপকৃত হতে পারবে, আবার তোমার আখিরাতে উপকৃত হতে পারবে, আবার আর্থিক দিক থেকেও তুমি উপকৃত হতে পারবে আর কি। ঠিক আছে, এটা তুমি রিসার্চ শিখাচ্ছ, শিখে তুমি যখন তুমি বড় এক্সপার্ট হয়ে যাবা, ট্রেনার হয়ে যাবা, তখন তুমি নিজে একটা বড় বড় একটা প্ল্যাটফর্ম দিলা, তখন তুমি তাদের শিখে, তখন চাকরি বাকরি না করলেও হবে। যদি এবিসিটি ল্যাবরেটরি দেখো না, তার প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে ট্রেনিং করে কিন্তু। ঠিক আছে, তাদের কিন্তু চাকরি বাকরি দরকার হয় না, এটা তো একটা ইনকাম সোর্স, হালাল ভাবে কিন্তু একটা ইনকাম সোর্স কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে যে জ্ঞানগুলো পুঞ্জীবিত করে রাখতো না, জ্ঞানগুলো ছড়িয়ে দিল সবার মাঝে, আবার তারা ইনকামের সোর্স কিন্তু এখানে হয়ে যাচ্ছে আর কি। তো এই জিনিসগুলো কিন্তু সবই আছে, এখানে নাই কি বলো, যদি তুমি সবকিছু অথেন্টিক ভাবে ইথিক্যাল ভাবে ঠিক থাকো আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো শৈল না? জি ভাইয়া।
তো সবসময় চিন্তা করবো যে যাতে আমার দুদিকেই দুনিয়াবি জি ভাইয়া, উপকৃত ধন্যবাদ। হয়, আখিরাতে উপকৃত হওয়া যায়, এটা চিন্তা করলেই মনে করবো যে তুমি স্যাটিসফ্যাকশন পাবা, তাছাড়া কিন্তু হতাশ হয়ে যাবা। কাবি কিছু বলো, নাহলে আমরা এটাকে অফ করে দিতে পারি। আহ, ওরা দেখি পরবর্তীতে ওদের রেসপন্স কেমন থাকে, ওরা যদি শিকার প্রতি আসলে কেমন আগ্রহী, পরবর্তী সময়ে আহ, আমরা দেখবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, ভাইয়া বলছিল যে লাস্টে আমাকে ইমপ্লিমেন্টেশন মানে কিভাবে ডিইজিটা বের করে এটা আমাকে দেখাতে আচ্ছা, বলছিল, কিন্তু ওটা একটু টাফই, ওদের মাথার উপর দিয়ে যাবে, সবকিছু আমার মধ্যে থাক, হ্যাঁ, ওটা যখন ওরা ইয়া করো তখন তুমি দেখা, আর কি, ওটা এখন মাথায় ঢুকবে না আর কি, ঠিক আছে? এখন আমাদের পার্টিসিপেন্টও কম আছে আর সময় চলে হ্যাঁ গেছে, হ্যাঁ, এটা সেক্ষেত্রে দরকার নেই, থাক থাক, এটা কঠিন হয়ে যাবে আর আজকের কি। মতো থাকুক। যত ওরা যদি কখনো তোমাদের কাছে শিখতে চায় বিভিন্ন রকম, তখন তুমি ওটাকে নিজের মতো করে তখন দেখাবাই, হ্যাঁ, প্রবলেম হবে না আশা করি। আইডিয়া এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেইটুকু আর কি। এইগুলো জি। ওভারভিউ আর কি, এখানে তো তেমন কিছু ওরা শিখতেও পারো তা না, জাস্ট একটা ধারণা হবে, এইটুকু আর কি। আমি ভাবছিলাম যে আপনি আজকে একটা ইন্ট্রোডাক্টরি কথা বলবেন, কিন্তু আপনার সেশনটা অনেক ভালো লাগছে। আপনি একদম একদম সম্পূর্ণ একটা রিসার্চ প্রজেক্ট কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায় এটা দেখাইছেন, এটা খুবই ভালো লাগছে আমার কাছে। না, আমি তো আর ধরো সেজন্য আপনাকে সবসময় সময় পাবো না, এই জন্য আমি একবারে করে দিলাম আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের এখানে যারা আছে সবাই আশা করি এরকম কাজ শুরু করতে পারবে। এখন যারা কাজ করতে ইচ্ছুক আমাদেরকে অবশ্যই বলতে হবে, তাহলে দেখা যাচ্ছে আমাদের আর্য ভাই তিনি অবশ্যই সময় দিবে। শুধু সে না, যদি রেসপন্স থাকে আমরা আরো অনেককে আনতে পারবো, শুধু রেসপন্স থাকা লাগবে। এখন রেসপন্স না থাকলে তো আমরা কিছু করতে পারবো না, সেক্ষেত্রে রেসপন্স করতে হবে, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো ইনশাল্লাহ। এখন তাহলে আজকে যদি আর কারো প্রশ্ন না থাকে আমরা শেষ করতে পারি। আর শেষ করার আগে দুইটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের আগামী 25 তারিখে একটা অনলাইন ওয়েবিনার হবে, সেটা মূলত সৌদিতে স্কলারশিপের উপরে। এখানে আমাদের 3জন গেস্ট থাকবেন, সৌদিতে পিএইচডিরত অবস্থায়, মানে বিভিন্ন জেনারেল ব্যাকগ্রাউন্ডের আর কি, ওখানে পিএইচডি অবস্থায় আছে। যেন যেহেতু যে মে মাস থেকে সম্ভবত সৌদি স্কলারশিপ চালু হচ্ছে, যেন আমাদের একটা ওভারঅল ধারণা আসে আর কি। আমাদের অনেকের ধারণা নাই যে সৌদিতে স্কলারশিপ পাওয়া যায় বা লাইফ সায়েন্সের কোনো সাবজেক্ট আছে কিনা। আমরা সবসময় শুধু আমেরিকার দিকেই ঝুঁকি। এখন যেহেতু আমেরিকার বিকল্প খুঁজতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা আমাদের জন্য আশা করি এটা সুবিধা হবে। আর 2 নম্বর হলো যে আমাদের যদি উম, আহ, আমাদের যদি রেসপন্স ভালো থাকে, আমরা হলো যে আহ, এটার উপরেই মানে যে রিসার্চটা আজকে হয়েছে, আমাদের ভাই আজকে একদম একদম সম্পূর্ণ মেথডটা আমাদের সামনে দেখিয়ে দিয়েছে। এখন আমাদের এই যারা পার্টিসিপেন্ট ছিল তাদের যদি কাজ করার ইচ্ছা থাকে, আমরা এই সেম মেথডের উপর বা একটু ডেভেলপ করে আমরা এরকম একটা কোর্স চালু করতে পারি। দেখা যায় আমরা সেই কোর্সে সম্পূর্ণ ইনিশিয়াল থেকে পেপার পাবলিশ পর্যন্ত সবকিছু শিখবো, এবং দেখা যাচ্ছে যারা আছে তাদের সাথে নিয়ে একসাথে কাজ করে পেপার পাবলিশ করব। যদি এরকম রেসপন্স হয় তাহলে আমরা দেখা যাচ্ছে সামনের মাস, এখন এপ্রিল মে, সামনের মাসে এরকম একটা কোর্স চালু করতে পারি যদি রেসপন্স থাকে ইনশাল্লাহ। এইটুকুই। এখন আর যদি কারো কিছু না বলার থাকে তাহলে আজকের মতো এখানে শেষ করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থেকো। আচ্ছা আসসালামু ভাইয়া, আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাকে ধন্যবাদ, এত বড় একটা প্ল্যাটফর্ম নিজে হ্যান্ডেলিং করেছো, এই জন্য। জি ঠিক ভাই, আছে, আপনারা আছেন বলেই সম্ভব ভাই। ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।